আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, মডিউলের কথা অনেকে বলেছেন। মডিউলটা আজকে আপলোড করে দেবো, আপনি আজকে পেয়ে যাবেন পিডিএফ ফাইলটা। আচ্ছা, তো অনেকে জয়েন করছেন। সাউন্ড ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তো এখন অনেক মানুষ জয়েন করে নাই, সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হলো খুবই দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা 73% এখানে আছি, 74। বাট অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে মাত্র 21 জন। তো এইটা প্রথম অ্যাসাইনমেন্টে যদি এই অবস্থা হয়, এটা খুবই দুঃখজনক বিষয় আর কি। তো এই আসসালামু আলাইকুম। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি তো ওই পোস্টটা ওখানে দেওয়া হয়েছিল, কিন্তু আমার পোস্টটা মানে অ্যাপ্রুভ হয়নি সম্ভবত, কি আমি জানি না, পেন্ডিং দেখাচ্ছিল। পোস্ট তো সবই অ্যাপ্রুভ হয়ে গেছে, একটু চেক করে দেখবেন। হ্যাঁ, আমি আমি স্যার দেখছি, আমার পোস্টটা এখনো পর্যন্ত দেখাচ্ছে আর কি, পেন্ডিং আমার সাইড থেকে এখনও দেখাচ্ছে। দেখাচ্ছে, কি বলেন? জি, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার পোস্টটা হবে কি, মানে পোস্ট স্যার করার পরে পেন্ডিং দেখাবে, হ্যাঁ, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে সময় মতো। তবে আচ্ছা আচ্ছা যতগুলো পোস্ট ছিল পেন্ডিং, সব তো অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি একটু কাইন্ডলি আচ্ছা চেক স্যার, করবেন। আমি বলি, আমি বুঝতে পারছি, জাস্ট 4 মিনিটস বিফোর, মানে 4 মিনিট আগে এটা জাস্ট অ্যাপ্রুভ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে স্যার। ঠিক আছে। জি জি, ওকে। বুঝতে স্যার পারছি স্যার। স্যার আমার প্রবলেমটাও সেম। আমি ওই গত পরশুদিন যেদিন আমাদের ক্লাস হয়, ক্লাসের পরের দিনই সাবমিট করছি, পেন্ডিং ছিল। পুরা দিন পেন্ডিং থাকার পরে আবারও সাবমিট করছি, হয় না, আজকে আবারও সাবমিট করছি, এখনো পেন্ডিং এ আছে। এখন আর পেন্ডিং নেই। আচ্ছা দেখেন, আমি এই বিষয়টা কিন্তু আপনাদেরকে ওই ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আপনার কাজ হলো শুধুমাত্র প্রোডাক্টটা রেডি করে, প্রোডাক্ট বলতে আপনার অ্যাসাইনমেন্টটা রেডি করে সাবমিট করা। এরপরে অ্যাপ্রুভালটা ওইটা যখন হোক সমস্যা নেই, আপনি সাবমিট করছেন, আপনার দায়িত্ব শেষ। তো এই সাবমিশনটাই 21 জন করছে, সব সব মিলিয়ে আর কি। বাকিরা করে নাই। তো এখন আমার একটু তো বাকিদের কি স্যার, প্রবলেম, দুই একজন একটু বলেন তো যে আসলে আপনারা করেননি কেন। আচ্ছা স্যার, আমি একটু ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন করে, একজন আজকে করে নতুন বলেন। জয়েন করছি মাত্র। আচ্ছা, একজন করে একটু বলেন, একটু শুনি আসলে প্রবলেমটা কি। আচ্ছা যারা করেছেন তাদের কিছু বলতে হবে না, যারা করেননি তাদের মধ্য থেকে দুই একজন বলেন যে আসলে কেন করেন নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, আমি গত ক্লাসটা তো রেকর্ডিং যেটা সেটা কিন্তু সাউন্ড আমি বুঝতে পারছি না, কি ব্যাপার, আর কারো এই সমস্যা হয়েছে কিনা। সাউন্ড মানে তো খুবই, ঠিক আছে, মানে একটু লো যেমন হতে পারে, আজকে বাট সাউন্ড তো বোঝা যাচ্ছে। আপনি হেডফোন ইউজ করলে বোঝা যাবে। গত ক্লাস রেকর্ডেড আমিও করেছিলাম, কিন্তু সাউন্ড ঠিকঠাকই আছে। আমি ওইটা দেখেই পরে আমি সাবমিট করছিলাম, কারণ আমি সেটা তো ওইটা সাউন্ড বুঝতে তো ঠিক পারতাম। থাকার কথা, সাউন্ড ওখানে লো হওয়ার কোনো কথা মানে ইয়ে নেই, কারণ আমি একটু পর পর সাউন্ডটা চেক করছি এখানে। যেমন আজকে ক্লিয়ার, একেবারে ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু সেই দিনের সাউন্ড মনে হচ্ছে বোঝা যায় না, এরকম একটা আপনি প্রবলেম এক কাজ আমার করবেন, হচ্ছিল। যাদের সাউন্ড প্রবলেম হচ্ছে হয়তো বা সাউন্ড কোড একটা ডাউনলোড করার সময় মিসিং ছিল, আপনি নতুন করে আরেকবার একটু ডাউনলোড করে নেবেন। তারপরে যদি প্রবলেম হয়, আফটার ইফেক্টে আজকে একটা বিষয় দেখাই দেবো, ওইটা দিয়ে। আচ্ছা, এটা মূলত প্রিমিয়ার প্রো দিয়ে করতে হয়। এটা তো একটু না স্যার, ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। আচ্ছা, সমস্যা স্যার নেই। এমনিতে ভিডিওটা ডাউনলোড করার পরে প্লে করলে সাউন্ড কমই ছিল। পোর্ট প্লেয়ার দিয়ে যদি প্লে করা হয় কোন তাহলে অনেক প্লেয়ার? সাউন্ড। কোন প্লেয়ার? পোর্ট প্লেয়ার। আচ্ছা, আমার ভিএলসি কাছে দিয়ে মনে তো হয় মনে হয় ভালো সাউন্ড আসার কথা। ভিএলসি পোর্ট মানে পোর্ট প্লেয়ারও অনেক সাউন্ড, পোর্ট প্লেয়ারও অনেক সাউন্ড দেখা দেয়। আচ্ছা, কোন তাহলে প্লেয়ার বললেন ওই ভাই? ওই প্লেয়ারের লিঙ্কটা একটু আপনি আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেন, তাহলে সবাই পেয়ে যাবে এটা। মানে যেখানে চ্যাট আমরা কি করেন না, আছে স্যার, এখানে চ্যাট বক্সে দিয়ে দেন। এক্স এক্স প্লেয়ার, যেটা এক্স প্লেয়ারটাও খুব ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে তো প্লেয়ারের রেকর্ড সাউন্ড একটু করেছি, ভালো আমি আসে, তো আমি এরকম একটা প্লেয়ারের লিঙ্কটা একটু এখানে দিয়ে দেন, সবাই এটা ডাউনলোড করে নেন, আপনাদের জন্য ভালো হবে আর কি। লাস্ট স্যার, ক্লাসে এখন করতে মূল পারি, কথায় আসেন, একটু মূল এই কথায় পুরো আসেন ক্লাসটা প্লিজ। ডাউন করে ফেলেছি। আর যারা অ্যাসাইনমেন্ট করেন না তাদের প্রবলেমটা একটু বলেন, আমরা ক্লাস শুরু করব, সময় খুব কম। স্যার, আমি বলি স্যার, আমার পিসিতে সফটওয়্যার ওয়ার্ক করতেছে না। কি কারণে ওয়ার্ক করতেছে না, এটা ঠিক করার জন্য চেষ্টা করেননি কেন? এটা ফালায় রাখলে তো হ্যাঁ, হবে না। চেষ্টা করছি তো, আচ্ছা। চেষ্টা করছি, কিন্তু আমার পিসি যে র্যাম 8 জিবি র্যাম, হুম, কিন্তু ওই এখন তো মনে হচ্ছে ওইটা 8 জিবি র্যাম এটা চলবে না, এরকমই তো মনে হচ্ছে। 8 জিবি র্যাম। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রবলেমটা কি হচ্ছে সেটা একটু বলেন তো। প্রবলেম হচ্ছে ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে
যখন ওপেন করতে যাচ্ছি তখন একটা পপ আপ মতো এসে তারপরে কেটে দিচ্ছে। পপআপটা মানে একটু পরে দেখবেন যে ওখানে কি বলতেছে। হ্যাঁ, ওয়ার্নিং ওইখানে আমি ওই ইউআই ল্যাবের হচ্ছে যে ওই যে সফটওয়্যারের যে একজন ইয়ে আছে যে আর কি সফটওয়্যারটা হ্যাঁ ওই যে যিনি হ্যাঁ আনোয়ার ভাই। ওনার সাথে আমি যোগাযোগ করছি। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করার পর হুম, উনি আমার দেখাই দিতে চাওয়ার পর ওনার সাথে পরবর্তীতে আর আমি সেভাবে যোগাযোগ করতে পারিনি, মানে ওনার আমি আর পাই নাই, দুইবার যোগাযোগ করার চেষ্টা করে। তো উনি বললো যে হয় পিসিটা হচ্ছে ইয়ে দিতে হবে, কি বলে সেট আপ দিতে হবে। আর সেই সেট আপ দেওয়ার বিষয়ে একটু সাহায্য করতে চাইছিল, পরে আর আমি যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু উনি আর সেভাবে রেসপন্স করেন নাই আচ্ছা করেন আচ্ছা। নাই আর কি। কারণ উনি হচ্ছে কি সবসময় বিজি থাকে, তো কোনো না কোনো স্টুডেন্ট ওনার সাথে কানেক্টেড থাকে আর কি। হ্যাঁ, তো যখন উনি কানেক্ট হবে আপনাদের সাথে, সাথে সাথে আপনার প্রবলেমগুলো সলভ করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে স্যার স্যার এক মিনিট একটু বলি স্যার, হ্যাঁ যখন আমি ওই সফটওয়্যারটা দেখলাম, যে আমি একটু ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম যে রিকমেন্ডেড র্যাম হচ্ছে 16 জিবি, হুম তখন আমি আসলে নিজে থেকে একটু ইয়ে হয়ে গেছি, যেহেতু আমার পিসি হচ্ছে 8 জিবি র্যাম, ওখানে চাচ্ছে হচ্ছে 16 জিবি, হুম। সেখানে আসলে হবে না এইটা মনে করে আমি পরবর্তীতে একটু ইয়ে করা কানেকশন করা আহ, মানে ইয়ে করি নাই, আপনি ভার্সন চেষ্টা করি নাই। ভার্সন কোনটাই ই করছেন? 2019-এরটা নিছেন না আহ, নাকি? এইখানে আপনার সফটওয়্যারের লিঙ্কে যেটা দেওয়া ছিল ওইটাই, এখন ওইটা কোনটা হ্যাঁ ওইটাই, 19 ওইটাই হবে মনে 19-এরটা, হয়। ওটা 8 জিবিতে হবে, অসুবিধা নেই। বিষয় হচ্ছে 4 জিবিতেও ইনস্টল করা যায়। আমি ফার্স্টে 4 জিবি ছিল, পরে আমার 8 জিবি আমি করছি, তবে এখনো 8 জিবিতে মোটামুটি ভালো ইউজ করা যায়। সেটা হচ্ছে আপনার পিসিতে অপটিমাইজেশন কেমন সেটা, যেমন আপনি এসএসডি ইউজ করেন কিনা বা ওইগুলোর বিভিন্ন বিষয় আছে। হ্যাঁ, এসএসডি না, এটা হার্ড ডিস্ক। পিসির আপগ্রেড করতে হবে। হ্যাঁ, কারণ মোশন গ্রাফিক্স এটা হার্ড স্কিল, এটার জন্য পিসি কনফিগার সহ অনেক কিছুই লাগে। তো স্যার আমি পিসি সপ্তাহখানে কি 10 দিনের ভিতর নতুন পিসি ইয়ে করব, ক্রয় করব। হুম, তারপরে ছাড়া আমি হয়তো আপনার হচ্ছে এই অ্যাসাইনমেন্টের ক্লাস আমি দিতে পারবো না। আর পিসিটা হচ্ছে তো একটা অফিসিয়াল পিসি, এই পিসিতে আমি ওইভাবে একটু এই সফটওয়্যার গুলো দিতেও আমার হচ্ছে একটু ইয়ে হচ্ছে। আচ্ছা ঠিক আমি আছে, তাহলে হচ্ছে আপনি এক কাজ করবেন, পিসি নেওয়ার পর থেকে, মানে পিসি নেওয়ার পর হুম। পিসি নেওয়ার আগ পর্যন্ত যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাস ভিডিও দেখে তারপরে অ্যাসাইনমেন্ট না, করে স্যার আমি তারপরে আপলোড করবেন। 3-4 বার দেখছি ভিডিও, অলরেডি 3-4 বার দেখছি আপনার ভিডিও, আমি প্রথম ভিডিওটা, সেদিকে আমার ওদিকে কোনো ইয়ে নাই। সমস্যা নেই, কারণ দেখেন ভিডিও দেখবেন ঠিক আছে, বাট যদি সাথে সাথে প্র্যাকটিসটা না করেন তাহলে ভুলে যাবেন। তো প্র্যাকটিস না যত করলে দ্রুত তো কোনো সম্ভব পিসি কাজই নিয়ে হবে নেন। না। ওকে, আমরা তাহলে শুরু করব এখনই। আর বাকি যারা অ্যাসাইনমেন্ট করেন নাই আহ, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে বাকি অ্যাসাইনমেন্টগুলো, অর্থাৎ আজকের পরের থেকে কোনো অ্যাসাইনমেন্ট যাতে মিস না হয়। কারণ অ্যাসাইনমেন্টটা এই কারণেই দেওয়া হয়, যদি এটার কোনো আউটকাম নাই থাকতো তাহলে আমরা এটা স্কিপ করতাম। কোনো দরকার ছিল না অ্যাসাইনমেন্ট দেওয়ার আপনাকে। তো এইটা অ্যাসাইনমেন্টটা এমন জিনিস, আপনি যদি এমন হয় যে আপনাকে একেবারে বিশ্ব সেরা মেন্টর দেওয়া হলো বাট শুধু ক্লাস করলেন, অ্যাসাইনমেন্ট নাই, তাহলে ওটা শুধু ক্লাস করতেই মজা পাবেন, ক্লাসের সময় হয়তো বা এনজয় করবেন। একটা মুভি দেখতে যতটুকু এনজয় হয়, এন্টারটেন হন, নাটক সিনেমা যতটুকু এন্টারটেন, ওইরকম একটা এন্টারটেনমেন্ট পাবেন ক্লাসের মধ্যে, আর কিছুই না। তো যেহেতু আমরা একটা স্কিল নেওয়ার জন্য আসছি, তাই না, যে কোনো কিছু নতুন একটা স্কিল, নতুন একটা লিসন যখন আমরা নিতে চাই, সেটাকে বারবার আমাদেরকে যদি থিওরিটিক্যাল হয় অনেকবার পড়ে পড়ে আমাদেরকে আত্মস্থ করতে হয়, তাই না, মেমোরাইজ করতে হয়। যদি প্র্যাকটিক্যাল হয় বারবার প্র্যাকটিস করে আমাদেরকে সেটা আমাদের মেমোরিতে সেটাকে নিতে হয় আর কি, রিসিভ করতে হয়। এখন সেই জিনিসটা যদি না করেন, আপনারা তো বাচ্চা না, সবই বোঝেন, সবাই ম্যাচিওর। তো আমি যা বললাম এর থেকে আপনারা ভালো বোঝেন যে আপনার কিভাবে এটাকে প্র্যাকটিস করলে আপনার মধ্যে ঢুকবে, আপনি স্কিলটাকে ভালো করে ইমপ্রুভ করতে পারবেন। তারপরেও বুঝে শুনেও আমরা এগুলোকে কাজে লাগাই না আসলে, কারণ হচ্ছে যে সিরিয়াসনেস নাই, আসলে আসলাম, না আসলে নাই, এরকম আর কি। দেখেন এই আচ্ছা 91 বাড়তেছে, সমস্যা নেই।
তো আপনাদের একটু রিসার্চ করা উচিত যে মোশন গ্রাফিক্স, যেহেতু আপনারা এখানে এনরোল হয়েছেন, মোশন গ্রাফিক্সটা কী জিনিস এবং এটার চাহিদা কেমন, জাস্ট এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আমার মনে হয় সিরিয়াসনেসটা অনেক বাড়বে। মার্কেট প্লেসে এটার কম্পিটিশন কীরকম, এই কম্পিটিশনটুকু বোঝেন, এটুকু একটু দেখেন, নিজেরা একটু স্টাডি করেন। যখন আপনি বুঝতে পারবেন যে এখানে কম্পিটিশন লো, এখানে ভালো করা খুব ইজি, যদি আমি স্কিলটাকে ভালো করে অ্যাডপ্ট করতে পারি, ভালো করে গ্র্যাব করতে পারি, যখন এই জিনিসটা আপনার মাথায় ঢুকে যাবে তখনই দেখবেন সিরিয়াসনেস আপনার মধ্যে চলে আসবে। এটা কোনো ধরনের কোনো মানে সফট স্কিল টাইপের কিছু না, অবশ্যই হার্ডলি নিতে হবে এটা যদি এখানে ভালো কিছু করতে চান। আচ্ছা, তো শুরু করি। এই মডিউলটা আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখানে দেওয়া আছে যদি আমাদের এই ওয়ার্ক স্পেস, অর্থাৎ আমরা এখন সামনে যা দেখতে পাচ্ছি, যেই সেটআপটা দেখতে পাচ্ছি, এটা মূলত আমাদের একটা ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস কাকে বলে? যেখানে বসে আমরা কাজ করি। যেমন বাসায় আমার একটা ডেস্ক আছে, আমার ডেস্কের উপর একটা কম্পিউটার আছে, অর্থাৎ আমার যে ওয়ার্ক স্টেশন, এটাই মূলত ওয়ার্ক স্পেস। এখন টেবিলের উপরে কম্পিউটার রাখা আছে, কম্পিউটারের সাথে মাউস, কিবোর্ড সব কিছু আছে, সেই সাথে ধরেন একটা ফুলের তোড়া আছে। আবার অনেক সময় আপনার প্রয়োজনে হয়তো আপনার কোনো কিছু নোট করা লাগতে পারে, একটা নোটবুক রাখা আছে, আপনার পাশে একটা হেডফোন আছে, যেটা আপনার প্রয়োজনীয় জিনিস। এই যে কম্পোনেন্টগুলো আপনার আশেপাশে রাখা আছে, যেগুলো আপনি মাঝে মাঝে ব্যবহার করেন প্রয়োজনে, এটাই হচ্ছে মূলত আপনার ওয়ার্ক স্পেস। অর্থাৎ ওয়ার্ক স্পেসটা আপনার প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো নিয়েই সেট আপ হয়, যেটা আপনার দরকার নেই। ধরেন আপনার এখানে কোনো একটা অপ্রয়োজনীয় একটা কিছুটা রাখা আছে, যেটা আপনি কখনো ব্যবহারই করেন না, সেটা শুধুমাত্র জায়গা নষ্ট করে, আপনার এটা এই কম্পোনেন্টটা ইউজেবল না। তো যেহেতু ওটা ইউজ করেন না, টেবিলে জায়গা নষ্ট করে তো কোনো লাভ নাই, তাই না? আপনি ওইটাকে রিমুভ করে ফেললেন, সরায় ফেললেন। তাহলে আপনার প্রয়োজনীয় যেই বিষয়গুলোকে সবসময় ব্যবহার করেন, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো নিয়ে আপনার একটা ওয়ার্ক স্টেশন রেডি করে ফেললেন। তখন কি হবে? আপনার কাজ করেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং অপ্রয়োজনীয় গার্বেজগুলো না থাকার ফলে আপনার এখানে মানে গার্বেজ যে বিষয়টা আর কি, গার্বেজ টাইপের যে জিনিসটা, সেইটা কিন্তু আপনার ওয়ার্ক স্টেশনে থাকতেছে না। এই জিনিসটাই মূলত আমার ওয়ার্ক স্পেস তৈরি করে, মানে ওয়ার্ক স্পেস মিন করে আর কি। এখানেও সেম, আপনার কম্পোজিশন প্যানেলটা দরকার মনিটর করার জন্য, আপনার প্রজেক্ট প্যানেল দরকার, ইফেক্ট কন্ট্রোল দরকার ইফেক্ট কন্ট্রোল ম্যানেজ করার জন্য। এরপর হচ্ছে টাইম লাইন, লেয়ার প্যানেল, এটাও দরকার, আর ফ্লোটিং প্যানেলগুলোও দরকার। এখন ধরেন আপনার এখানে আরও অনেক কিছু এই যে ইনফো, তারপরে ধরেন পেইন্ট, এগুলো হচ্ছে প্যালেট। ইনফোটাকে আমি এদিকে নিয়ে আসি, ধরেন এখানে ইনফোটা অন করা আছে। এখন এইখানে তিনটা প্যালেটের মধ্যে আপনার দুইটা প্যালেট সবসময় ইউজ হয়, ইনফোটা আপনার কখনো লাগেই না, ফর এক্সাম্পল, কিন্তু ইনফোটা অন করা আছে। তাহলে যেহেতু অপ্রয়োজনীয় একটা জিনিস, আপনি এটাকে ক্লোজ করে দিবেন, যেগুলো প্রয়োজনীয় সেগুলো রেখে বাকিগুলোকে ক্লোজ করার পর, এখন ক্লোজ করার পরে কী হলো, এটা কিন্তু একটা কাস্টম ওয়ার্ক স্পেস হয়ে গেল। এটাকে আবার সেভ করে রাখা যায়। আমরা যদি বন্ধ করে আবার অন করি, তাহলে একটুকে যা যা ক্লোজ করা হয়েছে সব আবার চলে আসবে। তাহলে কী করতে হবে, যতবার আপনি অন অফ করবেন ততবার আপনাকে ওই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আগে ক্লোজ করে তারপর কাজ শুরু করতে হবে। এটা একটা প্যারার জিনিস, এটাকে আপনি ফিক্স করে ফেলতে পারেন। উইন্ডোতে যাবেন, তারপর ওয়ার্ক স্পেস, যতগুলো প্যালেট আপনার দরকার নেই সেগুলো ক্লোজ করে দিলেন, দেন হচ্ছে এটাকে সেভ করে ফেলবেন। এই হচ্ছে সেভ এজ নিউ ওয়ার্ক স্পেস। এখানে গিয়ে আপনি নতুন একটা নাম যদি দেন, আমি 1 2 3 একটা নাম দিলাম, এবার ওকে করে দিব। তাহলে এখন আর অন অফ করলে, সফটওয়্যার ক্লোজ করে দিলে আবার অন করলে, এটা কোনোভাবেই আগের ওয়ার্ক স্পেসে যাবে না, অর্থাৎ এটা ফিক্স হয়ে গেছে, এখন সেভ হয়ে গেছে। এই দেখেন 1 2 3 নামে একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়ে গেছে। এটাই মূলত ছিল ওই জিনিসটা, যে ওয়ার্ক স্পেস থেকে কোনো কিছু বাদ দেয় কীভাবে, অন করে কীভাবে।
ধরেন আমার প্রজেক্ট প্যানেলটা ক্লোজ করতে হবে, এটা দরকার নেই, বা ক্লোজ হয়ে গেছে কোনো কারণে, এই যে ক্লোজ প্যানেল। এখন আমার প্রজেক্ট প্যানেল ছাড়া কোনো কিছু অন করতে পারবো না, ইম্পোর্ট করতে পারবো না। তাহলে ইম্পোর্ট করব কিভাবে? প্রজেক্ট প্যানেলটা আগে আনতে হবে, যে কোনো প্যালেট চলে যাওয়ার পর সেটাকে অন করার জন্য উইন্ডোতে আসবেন। এখানে আপনি খুঁজবেন প্রজেক্ট আছে কোথায়। তাহলে এই হচ্ছে প্রজেক্ট, চলে আসলো। যে কোনো প্যালেট যদি এখান থেকে ক্লোজ হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নাই, প্রত্যেকটা প্যালেট এখান থেকে অন করতে হয় উইন্ডো থেকে। ওকে, এবার আমরা টেক্সট লেয়ার নিয়ে কাজ করব আজকে, যে টেক্সট কিভাবে লেখে এবং টেক্সট লেয়ার কিভাবে অর্গানাইজ করতে হয়, কেমন? ওকে, সো টেক্সট লেখার জন্য এই যে টাইপ টুল, এই টাইপ টুলটা ভালো করে ব্যবহার করতে হবে। টাইপ টুল নেওয়ার পর আপনার এখানে একটা প্যালেট অন হয়ে যাবে ক্যারেক্টার নামে। এই প্যালেটের মধ্যে অনেক কিছু আছে যেগুলো ইউজফুল, আমরা সেই রকম কয়েকটা অপশন জানবো। তো টাইপ টুল নিয়ে আপনি প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটা কার্সার চলে আসবে, কার্সারটা অ্যাক্টিভ হলেই আপনি লিখতে পারবেন। এই যে এখানে বাংলা, ইংরেজি সবই, সব ধরনের টেক্সট নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমি আরেকবার একটু লিখি। আচ্ছা, প্রথমে আমাকে জানতে হবে যে টেক্সট তো লিখলাম, এইটার ফন্ট, তারপরে ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, এরপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, এগুলো কিভাবে চেঞ্জ করে, তারপর সিলেক্ট করে কিভাবে, এই বেসিক জিনিসগুলো আগে একটু জানতে হবে। প্রথমে নর্মালি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে সিলেক্ট করেন, দেখেন লেখালেখি যত কাজ সব জায়গায় ওই এমএস ওয়ার্ডে যা শিখছেন ম্যাক্সিমাম ওই রকমই, ওটার সাথে মিল পাবেন অনেকটাই। তবে সফটওয়্যার ওয়েজ কিছুটা আলাদা হতে পারে ক্যারেক্টার কাস্টমাইজেশনের ক্ষেত্রে। সিলেক্ট করার পর এই যে ফন্টের কালার চেঞ্জ করার জন্য এখানে, আর শেপের কালার চেঞ্জ করার জন্য এখানে ফিল অ্যান্ড স্ট্রোক চলে আসে, ওইগুলো ব্যবহার করবেন। তো এইটা হলো আমার ফিল কালার, এর নিচেরটা হলো স্ট্রোক কালার, অর্থাৎ ফন্টের মধ্যে বা টেক্সটের মধ্যেও আমরা কী করতে পারি, স্ট্রোক ব্যবহার করতে পারি টেক্সটের মধ্যেও। আচ্ছা, তো যাই হোক আমরা কিছু একটা লিখলাম, এখন আমি সিলেক্ট করলাম। এবার যদি আমি এখানে ক্লিক করি ফিল কালারে, তাহলে আমরা ফিল কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে ফিল কালার, ঠিক আছে। ওকে, আর এটা হচ্ছে স্ট্রোক কালার। এখন স্ট্রোক কালার অন করা আছে, ফিল কালার অন করা আছে, কিন্তু এখানে কোনো স্ট্রোক দেখাই যায় না। এর কারণ হলো এই হচ্ছে আমার স্ট্রোকের ভ্যালু, দেখেন এটা একদম জিরো করা আছে। তো এটা যদি আমি একটু বাড়াই দিই তখনই আপনি স্ট্রোক দেখতে পাবেন, ওই যে দেখতে পাচ্ছেন স্ট্রোক অন হয়ে গেছে। এখন সিলেক্ট করে যদি আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিই, চেঞ্জ হয়ে যাবে স্ট্রোক কালার। আবার সিলেক্ট করে আপনি স্ট্রোকের ভ্যালু বাড়াই দেন, কমাই দেন, তাহলে কী হবে, স্ট্রোকের সাইজ বড় ছোটো হবে। ঠিক আছে, যতটুকু লাগে করে নেবেন। ফন্ট কীভাবে চেঞ্জ করব, ওই যে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর এই যে এইটা হলো ফন্ট, ফন্ট ফেস। ঠিক আছে, যতগুলো ফন্ট আপনার পিসিতে ইনস্টল থাকবে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন, বাংলা, ইংরেজি বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ফন্ট আপনি এখানে পাবেন। এইটা হলো ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, আপনি যে ফন্টটা সিলেক্ট করলেন সেইটা রেগুলার হবে নাকি বোল্ড হবে না ইটালিক হবে, সেইটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হয়, নিচে থেকে। তো আমি অন্য একটা ফন্ট নেই, ঠিক আছে, এই যে লাইট, লাইট ইটালিক, তারপর হচ্ছে গিয়ে রেগুলার, বোল্ড, এরকম অনেক কিছু আছে, এগুলোকে ফন্ট ফ্যামিলি বলে। এইটা হচ্ছে ফন্টের সাইজ। ঠিক আছে, সিলেক্ট করে আপনি এখান থেকে ফন্টের সাইজটাকে বড় ছোটো করতে পারবেন।
আর এইটাকে বলা হয় লিডিং। এই লিডিংয়ের কাজ হচ্ছে যখন প্যারাগ্রাফ নিয়ে কাজ করবেন, প্যারাগ্রাফ, তখন একটা প্যারাগ্রাফের মধ্যে আরেকটা মানে অনেকগুলো লাইন থাকে কিন্তু একটা নিচে আরেকটা। তো এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানে যে স্পেস থাকে ওই লাইন স্পেস কন্ট্রোল করার জন্য লিডিং ব্যবহার করা হয়। সো এটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আপনাদের লাগবে, আমি একটু পরে দেখাচ্ছি। আর দেখেন VA লেখা আছে, VA, এটাকে বলা হয় ট্র্যাকিং। এই ট্র্যাকিংয়ের কাজ হলো সিলেক্টেড এরিয়ার মধ্যে যতগুলো ক্যারেক্টার থাকবে সবগুলোর মাঝখানে একটা স্পেস তৈরি করবে এরকমভাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে একটা স্পেস তৈরি করে দেবে সে। ওকে, আর আপাতত কিছু লাগবে না, নিচেগুলো একটু দেখেন, তারপর আমরা প্যারাগ্রাফে যাব। এখানে কয়েকটা অপশন একটু মাথায় রাখবেন, যেমন এইটা লাগবে আর এখান থেকে 2-3টা। তো এই যে ফক্স বোল্ট এবং ফক্স ইটালিক, এই দুইটা অপশন অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। কিছু কিছু ফন্ট আছে যে ফন্টগুলোতে বোল্ড ভার্সন থাকে না, যেমন কিছু কিছু প্রিমিয়াম ফন্ট আছে, দেখেন এইটাতে শুধুমাত্র রেগুলার ভার্সনটা আছে। এখন এইখানে যদি আপনি চান বোল্ড করবেন কোনো একটা জায়গাতে, সেক্ষেত্রে এই ফন্ট ফ্যামিলি থেকে বোল্ড করার অপশন নেই, এখানে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, ফন্টের সাথে বোল্ড ভার্সন থাকুক আর না থাকুক এটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একইভাবে যদি ইটালিক ভার্সন নাও থাকে তাও এখানে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। ডাবল টি কি করবে, এটা হচ্ছে অল ক্যাপস। আপনি যদি স্মল লেটারে টাইপ করেন এবং পরবর্তীতে মনে হয় যে আমার এটা ক্যাপিটাল করতে হবে, জাস্ট এখানে ক্লিক করেন, ক্যাপিটাল হয়ে যাবে। আর এই দুইটা লাগতে পারে যদি ম্যাথমেটিক্যাল টার্মস যদি কখনো লাগে, তখন আপনার বাকি অপশনগুলোর দরকার হতে পারে। সো আমি একটু দেখাচ্ছি, যেমন এই যে পাওয়ারটা, এটা আমি কোথায় বসাতে চাই, উপরে, তখন হচ্ছে সুপার স্ক্রিপ্ট উপরে যাবে, আর এটা হলো সাবস্ক্রিপ্ট, এটা নিচে যাবে। এখানে ক্লিক করবো, জাস্ট এটুকু সিলেক্ট করে এখানে ক্লিক, ঠিক আছে? সুপার স্ক্রিপ্ট হয়ে গেল। আবার ধরেন এইটা হচ্ছে নিচে যাবে, তখন সাবস্ক্রিপ্ট। তো এগুলো সবসময় লাগবে না, যদি এই ধরনের কোনো কিছু দরকার হয় কখনো, তখন আপনার এই সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট লাগবে। তো এইটুকু যদি আপনি জানেন ক্যারেক্টার প্যালেটের, তাহলে আপনি ক্যারেক্টার নিয়ে ইজিলি কাজ করতে পারবেন। এবার আমরা প্যারাগ্রাফ ডাউনলোড করে নিয়ে আসি, ধরেন লরেম ইপসাম ইউজ করব। লরেম ইপসাম সম্পর্কে অনেকেই হয়তো বা জানতে পারেন, যারা ডিজাইনার আছেন তারা এটা খুব ভালো জানেন। লরেম ইপসাম হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখান থেকে ডেমো টেক্সট ব্যবহার করা যায়, যে কোনো ডিজাইন হোক, যে কোনো অ্যানিমেশন হোক, ভিডিও হোক, যে কোনো কন্টেন্টের সাথে ডেমো টেক্সট হিসেবে এটা ব্যবহার করা যায়। তো এগুলো কোনো কপিরাইট বা কোনো ধরনের আলাদা মিনিং ওরকমভাবে কিছু নাই, আপনি যে কোনো জায়গায় টেক্সট হিসেবে ইউজ করতে পারেন। তো আমি কিছু অংশ সিলেক্ট করে কপি করলাম, এবার আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখানে একটা বিষয় দেখেন, আমি তো ছিলাম একটা প্যারাগ্রাফ নিতে, বাট প্রবলেম যেটা হলো পুরোটা মিলে একটা লাইন হয়ে গেছে, তাই না? এইটা কিন্তু একটা প্রবলেম। আচ্ছা, এখন আমি প্যারাগ্রাফ আকারে যদি পেতে চাই, তাহলে এইভাবে এক ক্লিক করে কন্ট্রোল ভি করা যাবে না। কি করতে হবে, টাইপ টুল দিয়ে এইভাবে একটা এরিয়া নিতে হবে, টেক্সট এরিয়া, জাস্ট ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করবেন, এরিয়া জেনারেট হয়ে যাবে। এবার আপনি কন্ট্রোল ভি করেন, এখানে চলে আসলো। তো সব কিছুই ঠিকঠাক আছে, ফন্টের সাইজ খুব বেশি বড় হওয়ার কারণে এরকম দেখাচ্ছে। তো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিব, দেন হচ্ছে এখান থেকে সাইজ কমাই দেবো, তাহলে কিন্তু চলে আসবে। টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিই, ওকে। আচ্ছা, এখন এখানে আসার কারণটা হলো আমরা একটা বিষয় দেখতে চাচ্ছি, সেটা কি, এই যে লিডিং, অর্থাৎ এই লাইন স্পেসগুলো কিভাবে লিডিং দিয়ে কন্ট্রোল করা যায় সেটা একটু দেখব।
তাহলে আমি জাস্ট এখানে এসে ভ্যালুটা বাড়াই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন স্পেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, গ্রুপটা আমি খুলে পরে আমি আপনাদেরকে অ্যাড করে দিব না, লিঙ্ক দিয়ে দেবো। মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা ফেসবুক গ্রুপে দিয়ে দেবো না, আপনারা অ্যাড হয়ে নিন। তাহলে লাস্ট যে টপিকে আমরা ছিলাম সেটা হলো ট্র্যাকিং, তাই না? সরি, লিডিং। তাহলে প্যারাগ্রাফ যখন আমরা ব্যবহার করব তখন এই লিডিংটা কাজে লাগবে। এটা হচ্ছে লাইন স্পেসটা মেনটেন করে, যেটা আপনারা দেখতে পেলেন আর কি। আর নিচে ডেডিকেটেড একটা প্যারাগ্রাফ প্যালেট দেওয়া আছে আলাদা করে। এটা শুধুমাত্র প্যারাগ্রাফ নিয়ে কাজ করে এই প্যালেটটা। এখানে জাস্ট কয়েকটা অপশন অ্যালাইনমেন্টের জন্য দেওয়া আছে। সো কিছু কিছু ক্ষেত্রে এই অ্যালাইন করার জন্য আপনাদের অপশনগুলো লাগতে পারে, এই জন্য আমি একটু পরিচয় করা দিচ্ছি। অ্যালাইন করার যে অপশনগুলো সেগুলোর সাথে লাইন স্পেসটা কমাই দিই। এই লাইন স্পেসটা অটো রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি এর থেকে বেশি বাড়ানো লাগে তখন বাড়াবেন, বাট এটা ডিফল্ট অটো থাকবে। ওকে, ফাইন। এবার আমরা একটু নিচে আসি, প্যারাগ্রাফ প্যালেটে আসি। এখানে প্রথমে 3টা অপশন আছে টেক্সট অ্যালাইনমেন্টের জন্য, পরে আরও 4টা অপশন দেওয়া আছে। তাহলে প্রথম 3টা অপশন হচ্ছে অ্যালাইনমেন্ট, এর পরের 4টা অপশন হচ্ছে কিসের জন্য? জাস্টিফাই করার জন্য। জাস্টিফাই কী জিনিস একটু দেখবেন একটু পরে। তাহলে এখন আমরা লেফট অ্যালাইনমেন্টটা অ্যাক্টিভেট দেখতে পাচ্ছি, অর্থাৎ লেফট সাইডে অ্যালাইন করা থাকবে, সমান থাকবে, আর রাইট সাইডে কিন্তু সমান হবে না। আবার একইভাবে রাইট সাইডে সমান থাকবে, এই যে রাইট অ্যালাইন করলে লেফট সাইডটা সমান হবে না। আর সেন্টার করলে কি হবে? স্পেসটা দুই পাশে সমান থাকবে, অর্থাৎ এখানে যা এখানেও তাই। ওকে, এখন আমি চাই যে লেফট সাইডে সমান আছে, ঠিক আছে, রাইট সাইডে সমান হইতে হবে আমার এই বাউন্ডিং বক্সের সাথে। তখন কিভাবে করব? তখন হচ্ছে আমাকে এইটা করতে হবে। কোনটা? জাস্টিফাই। এখন জাস্টিফাইয়ের মধ্যেও লেফট, রাইট, সেন্টার অ্যান্ড জাস্টিফাই অল, এই 4টা অপশন দেওয়া আছে। তাহলে প্রথম যে অপশনটা জাস্টিফাই লেফট, এটা করে দেখি। দেখেন এই লেফট সাইড এবং রাইট সাইড জাস্টিফাই করার পরে দুই সাইডে কিন্তু একেবারে সমান হয়ে গেছে, তাই না? ওকে, এবার নিচে একটা ব্রেক করা লাইন আছে, অর্থাৎ এই লাইনটা কিন্তু পরিপূর্ণ না, এই লাইনটা, ঠিক আছে, এটা ভাঙা একটা লাইন। তাহলে জাস্টিফাই লেফট, রাইট এবং জাস্টিফাই অল, এই 4টা অপশনই তখনই কাজ করবে যখন আপনার ব্রেক করা লাইন থাকবে। আর যদি এমন হয় যে আপনার লেফট সাইডে জাস্টিফাই করার পর ভাঙা লাইন না থাকার কারণে একদম সবগুলো সমান হয়ে গেছে, তখন এই জাস্টিফাই লেফট যেই কাজ করবে, সেন্টার একই কাজ করবে, সবগুলোর অ্যাকশনটা কিন্তু একই রকম হবে। এবার চেঞ্জ করে দেখেন, আমি সেন্টারে যাই, শুধুমাত্র নিচের ভাঙা লাইনটা চেঞ্জ হবে। রাইটে গেলাম, দেখেন রাইট সাইডে চলে গেল এটা, ঠিক আছে, শুধুমাত্র এই লাইনটা চেঞ্জ হবে। এখন যদি আমি জাস্টিফাই অল করে দেই তাহলে নিচের লাইনটাকেও টেনে টুনে একেবারে সে সমান করে দেবে, জাস্টিফাই অল। তাহলে এই কয়টা অপশন যদি জানেন তাহলে আপনার প্যারাগ্রাফ নিয়ে আর কোনো প্রবলেম নাই, আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন। ওকে, তো টেক্সটের লেয়ারটাকে ডিলিট করে দিলাম। এবার আসি লেয়ার স্টাইল কি জিনিস। লেয়ার স্টাইল হলো, আমি একটা লেয়ার নিয়ে নিই, এখান থেকে একটা শেপ নিলাম, তো এই শেপের উপর যদি রাইট ক্লিক করি তাহলে আমরা লেয়ার স্টাইল অপশনটা পাবো। এখানে ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, এই হাবিজাবি অনেক অপশন আছে যেগুলো একটা এলিমেন্টসের মধ্যে হালকা কিছু ইফেক্ট অ্যাপ্লাই করে আর কি। এখন এই লেয়ার স্টাইল অপশনটা আমরা লেয়ার প্যানেল থেকেও পেতে পারি, এই যে লেয়ার স্টাইল। তারপরে লেয়ার উপর রাইট ক্লিক করেও পেতে পারি লেয়ার স্টাইল। তারপরে সরাসরি কম্পোজিশন প্যানেল থেকে অবজেক্টের মধ্যে রাইট ক্লিক করলেও পেতে পারি, যে কোনো জায়গা থেকে আপনি এখান থেকেও পাবেন। আচ্ছা, তো আমি লেয়ার স্টাইল থেকে প্রথম অপশনটা একটু দেখব, ড্রপ শ্যাডো।
একেবারে নর্মাল জিনিস। অনেকেই আছেন ডিজাইনার, তাদের তো মুখস্থ এগুলা। ফটোশপে যা 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 ব্যবহার করছেন সেম এখানে, ফটোশপে ড্রপ শটও করছেন না, ওইটাই। তাহলে এখানে সাইজ বাড়াবেন, সাইজ, ডিস্টেন্স, অ্যাঙ্গেল, এগুলো ওখানেও আছে এখানেও আছে। তারপরে সেপারেট, ও সরি স্প্রেড আর কি। স্প্রেডটা কী হবে, এটা ছড়াবে। তো আমি সাইজটা একটু আগে বাড়াই, স্প্রেডটা এই দেখেন স্প্রেড হচ্ছে। এরপর হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স অন করার পর যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন তখন দেখবেন এই শ্যাডোর অ্যাঙ্গেলটা ঘুরে যাবে। অ্যাঙ্গেল কোথায়, এই যে অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি অ্যাপ্লাই করবেন জাস্ট ভ্যালুটা এখানে দিলেই হয়ে যাবে। ওকে, অপাসিটি দেওয়া আছে। অপাসিটি হচ্ছে ট্রান্সপারেন্সি মেনটেন করে, তাই না? তো আপনি যখন চাইবেন যে আমার শ্যাডোটা হালকা হয়ে যাবে, হালকা একটা শ্যাডো হবে, তখন অপাসিটি নিয়ে কাজ করতে হবে। ওকে ফাইন, ডিস্টেন্সটা কমাই দিই। আর যদি ডিস্টেন্স 0 করে দেন তাহলে চারপাশে সমানভাবে অ্যাপ্লাই হবে কিন্তু। হ্যাঁ, এই দেখেন চারপাশে সমান, কারণ হচ্ছে ডিস্টেন্স 0, এখানে অ্যাঙ্গেল কাজ করবে না। এই দেখেন অ্যাঙ্গেল একদম, অ্যাঙ্গেলের কোনো অ্যাকশনই নাই এখানে। তো যাই হোক, এটাই ছিল মূলত আমাদের ড্রপ শ্যাডো। এই শ্যাডোর কালার চেঞ্জ করা যায়। এই হচ্ছে শ্যাডোর কালার। আপনি চাইলে ডিফারেন্ট টাইপের কালার দিয়ে শ্যাডো ইউজ করতে পারেন। ওকে, ড্রপ শ্যাডো গেল, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এর পরেরটা একটু দেখব, ইনার শ্যাডো। তাহলে ড্রপ শ্যাডো এবং ইনার শ্যাডো দুইটা একেবারে সিমিলার। দুইটার মধ্যে বেসিক পার্থক্য হলো ড্রপ শ্যাডো হচ্ছে বাইরের দিকে শ্যাডো জেনারেট করে, আর ইনার শ্যাডো কী করে, একটা অবজেক্টের ভিতরের দিকে শ্যাডো মেক করে। তাহলে ভিতরে ঢুকলে আপনি দেখবেন মানে অপশনগুলো একেবারে সেম। এই যে ভিতরের দিকে শ্যাডো হচ্ছে, এখানে ডিস্টেন্স একটু বাড়াই দিলাম, এবার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ইনার শ্যাডো। দেখেন ইনার শ্যাডো দেওয়ার ফলে আমার শেপটা একটু 3D টাইপের একটা ভিউ দিচ্ছে কিন্তু, তাই না? অপাসিটি বাড়ায় কমে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা হলো কালার, শ্যাডোর কালার। আপনি যে কোনো টাইপের কালার ইউজ করতে পারেন শ্যাডোতে। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, আউটার গ্লো। ঠিক আছে, তো আউটার গ্লো বোঝার জন্য আমি একটু কি করব, আউটার যেহেতু গ্লো জিনিস একটা, গ্লোটা তখনই আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন যখন ব্যাকগ্রাউন্ডটা ডার্ক থাকবে। গ্লোটা অন্ধকারের মধ্যে ভিজুয়ালাইজ হয়। তো এখন দেখেন আমি যতই ভ্যালু বাড়াই না কেন আউটার গ্লো, এই সাইজ বাড়াই দিলাম, হালকা বোঝা যাচ্ছে, বাট আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে কী হয়েছে এখানে। আমরা চাঁদের আলো দেখতে পাই না, ওইরকম একটা আলো আর কি, নিয়ন লাইটের মতো। তো সেটাকে ভালো করে বোঝার জন্য আমি কম্পোজিশন সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা, অর্থাৎ আমাদের কম্পোজিশনের ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক করে দিলাম। এবার দেখেন কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার আমি সাইজটা যদি আরও বাড়াই আপনি অনেক সুন্দরভাবে দেখতে পাবেন। সাইজ, স্প্রেড, এরপরে হচ্ছে এই যে কালার, গ্লোর কালারটাও আপনি ডিফারেন্ট করতে পারেন। যে কোনো টাইপের কালার দিয়ে গ্লো তৈরি করা যায়। অপাসিটি দেওয়া আছে, অপাসিটি দিয়ে এটার ডেনসিটি বাড়াতে পারেন, কমাতে পারেন। হ্যাঁ, কালার তো দেখলেন। তাহলে দেখেন ম্যাক্সিমাম অপশনগুলো কিন্তু অনেকটাই সিমিলার। এরপর হচ্ছে ইনার গ্লো। তাহলে আউটার গ্লো যে পারবে সে ইনার গ্লো পারবে, একই জিনিস। এটা হচ্ছে ভিতরের দিকে গ্লো তৈরি হবে। সো বাকি সব সেম, এটা নিয়ে আর কিছু বলার নেই নতুন করে। এরপর হচ্ছে ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশ। এটাও ফটোশপে আছে সেম জিনিস, অর্থাৎ হালকা একটা ব্যাভেল তৈরি হবে। আমি এখানে সাইজটা একটু বাড়াই দিচ্ছি। তো এই একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটাই মূলত এটাকে ব্যাভেল বলে আর কি। হ্যাঁ, ডিরেকশনের মধ্যে আপ ডাউন দেওয়া আছে, অর্থাৎ এখন আপ করা আছে লাইটটা উপরে আছে আর শ্যাডোটা আছে নিচে, তাই না? যদি ডিরেকশন চেঞ্জ করা হয় তাহলে এটা রিভার্স হবে। এই তো
এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, যেমন আউটার ব্যাভেল, ওই সেম ব্যাভেলটাই আমার শেপের বাইরের দিকে জেনারেট হবে। তারপর হচ্ছে ইনার ব্যাভেল তো দেখলেন, অ্যাম্বোশ, এরকম একটা মানে স্টাইলটা একটু চেঞ্জ হবে, পিলো অ্যাম্বোশ। স্ট্রোক অ্যাম্বোশটা ওরকমভাবে এখানে অ্যাপ্লাই হয় না, ওখানে স্ট্রোক থাকতে হয়, স্ট্রোক নাই এজন্য দেখাচ্ছে না। তো এগুলো একটু আপনারা দেখবেন, খুবই সহজ জিনিস। আচ্ছা, এরপর সরি এখানে যেতে হবে, সেটিংটা স্কিপ করেন, এটা লাগবে না। কালার ওভারলে খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই কালার ওভারলে হচ্ছে জাস্ট একটা কালার ক্যারি করবে, অর্থাৎ এখানে যাওয়ার পর দেখবেন এই যে এই অপশনে মাত্র 3টা কালার চেঞ্জ করে দিচ্ছে, তাই না? এটাই মূলত এটার কাজ, কালার ওভারলের কাজ। এখন বিষয়টা হলো, যেহেতু এটা শেপ, আমরা তো চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। কেন আমরা কালার ওভারলে ইউজ করব? এটা মূলত ভেক্টর কোনো এলিমেন্টসের জন্য না, অর্থাৎ ভেক্টর বলতে এই শেপটা কিন্তু আমরা এখানে তৈরি করলাম, এটার মধ্যে পাথ, তারপরে ফিল, স্ট্রোক সব কিছু এখান থেকেই মেক করা, অর্থাৎ এই সফটওয়্যার বসে বসে আমরা তৈরি করছি। বাট যদি এমন হয় যে আপনার একটা জেপিজি ফাইল আছে, যেটা হয়তো অন্য কোথাও থেকে মেক করে আউটপুট দিয়েছেন, বা পিএনজি একটা লোগো আছে, বা একটা এলিমেন্টস আছে, এমন এলিমেন্টস যেটা কালারটা চেঞ্জ করতে হবে, ওই পিএনজি ফাইলের মধ্যে বা জেপিজি ফাইলের মধ্যে, এক কথা বলতে গেলে রাস্টার ফাইলের মধ্যে আপনি কোনোভাবেই এই ফিল, স্ট্রোক এগুলো পাবেন না কোথাও। ওটার মধ্যে থেকে চেঞ্জ করা যাবে না। ওই ধরনের ফাইলে বা এলিমেন্টসের মধ্যে আপনি চাইলে এই কালার ওভারলে ব্যবহার করে কালার রিপ্লেস করতে পারবেন। আমি একটু দেখাই দিচ্ছি এক্সাম্পলটা। লাস্ট ক্লাসে আমরা একটা চাকা রোটেট করছিলাম, তাই না, হুইল, ওইটা দিয়ে দেখাচ্ছি। এই চাকা কই গেল? এই যে চাকাটা, এখন চাকাও কালো, আমার ব্যাকগ্রাউন্ডও কালো। তাহলে ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করে নিচ্ছি, হোয়াইট করে দেব। ওকে, ফাইন। ওকে, এই হচ্ছে চাকা, কেমন? আমি চাই এই চাকার কালারটা চেঞ্জ হবে। এবং দেখেন ফিল, স্ট্রোক কোথাও কিছু আছে নাই, কিন্তু এটার কালার কীভাবে চেঞ্জ করব? আমি জাস্ট চাকাটা দিয়ে বোঝাচ্ছি আর কি। আপনি এই চাকার জায়গায় যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এবার কোথায় যাব? লেয়ার স্টাইল থেকে কালার ওভারলে। এখন দেখেন একটা ডিফল্ট কালার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, যে রেড করা ছিল রেড চলে আসছে। আমি এখানে এই যে ব্লু করে দিলাম। হ্যাঁ, আপনি চাইলে অন্য কালারও করতে পারেন, তাহলে কালার চেঞ্জ হয়ে গেছে না? অনেক সুন্দর, তাই না? এখন কালার চেঞ্জ হয়েছে ঠিকই, বাট এটা কিন্তু দেখতে মানে রিয়েলিস্টিক না, কোনো শ্যাডো ম্যাডো কিচ্ছু নাই, একেবারে একটা ভেক্টর ফাইলের মতো দেখা যাচ্ছে। আর্টিস্টিক কিছু একটা ড্র হয়েছে এরকম মনে হচ্ছে আর কি। এটা ছিল আগেরটা। এখানে দেখেন শ্যাডো থাকার ফলে, প্লাস্টিক শ্যাডো থাকার ফলে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, বাট কালারটা যখন চেঞ্জ হলো তখন কিন্তু রিয়েলিস্টিক ফেসটা নাই। তাহলে আমাকে ওই ফেসে যদি ব্যাক করতে হয়, ব্লেন মুড ব্যবহার করতে হবে। ঠিক আছে, ব্লেন মুড, এটা নর্মাল করা আছে। এখান থেকে আমরা জাস্ট এই যে কালার, এখানে ক্লিক করে দেব। এইবার দেখেন, এবার কিন্তু একদম রিয়েলিস্টিক, কালারটা রিপ্লেস হয়ে গেছে। এখন আপনি যেই কালারই দেন না কেন, ওইটাই সুন্দর লাগবে দেখতে। দেখেন, কারণ এখন রিয়েলিস্টিকভাবে কালারটা রিপ্লেস হয়ে যাচ্ছে, ব্লেন্ড হয়ে গেছে আর কি। তাহলে কালার ওভারলে ব্যবহার করে আপনি এইভাবে যে কোনো এলিমেন্টসের কালার চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট এই হুইলটা ব্যবহার করে দেখাইলাম আর কি। মজার বিষয় হলো, আপনি এখানে নিচে আরেকটা অপশন পাবেন, ওটাও সেম, গ্রেডিয়েন্ট ওভারলে। তাহলে কালার ওভারলে কী করে? একটা কালার ক্যারি করে। আর গ্রেডিয়েন্ট ওভারলে কী করে? এটা অ্যান্সার তো আপনারা অলরেডি মাথায় চলে আসছে, তাই না? অর্থাৎ মাল্টি কালার। গ্রেডিয়েন্ট ওভারলে কী করে? মাল্টি কালার ক্যারি করে। সো আপনি চাইলে এখানে একের অধিক কালার নিয়ে কাজ করতে পারবেন কোনো রাস্টার ফাইলের মধ্যে।
এখানে ঢুকলাম, ঢোকার পরে যে কালার্সের ভিতরে যাব, গ্রেডিয়েন্ট এডিটর, এডিট গ্রেডিয়েন্ট, এখানে যাবেন, এই যে গ্রেডিয়েন্ট এডিটর চলে আসছে। এবার আপনার যতগুলো কালার দরকার আপনি সিলেক্ট করেন, শুধু বসে বসে সবগুলো কালার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো আমি যেটা করব, কালার অ্যাপ্লাই করব এখন। এখন কয়টা কালার দেখতে পাচ্ছেন? দুইটা, একটা সাদা একটা কালো, তাই না? এগুলোকে বলা হয় কালার স্টপার, আর উপরে যেগুলো আছে এগুলোকে বলা হয় অপাসিটি স্টপার। তাহলে আমি যে কয়টা কালার নিতে চাই ওই কয়টা স্টপার নিতে হবে আগে, কারণ স্টপার বেস করে আমার কালারটা পিক হবে। তো আমি স্টপারটাকে সিলেক্ট করলাম, কোনটা? এই যে হোয়াইট কালার যেখানে পিক করা আছে সেখানে। এবার যদি আমি কালার চেঞ্জ করি, এই পিকারের সাথে বা স্টপারের সাথে কালারটা পিক হবে। সো আমি চেঞ্জ করে দিলাম, দেখেন, কারণ কি সিলেক্টেড ছিল এটা। এবার এটা সিলেক্ট করি, এখান থেকে কালার চেঞ্জ করে দিই। এখন এখানে দুইটা কালার, আমি চাই এখানে আরও অনেক কালার থাকবে, 3টা বা 4টা থাকবে কালার। সেইটা আবার কিভাবে করব? তখন আপনাকে স্টপার অ্যাড করতে হবে। যে কয়টা কালার নেবেন ওই কয়টা স্টপার অ্যাড করে দিলেই আপনার এটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি স্টপার কিভাবে নিব? দেখেন, এখানে এরিয়ার মধ্যে মাউসটা নিয়ে আসলে আপনি স্টপার অ্যাড করতে পারবেন। যারা ডিজাইনার তারা কিন্তু এটা ভালো করে জানেন এবং জানার কথা। যদি না জানেন সেটা কিন্তু তাহলে আপনি লুজার, আপনি শিখেন নাই কিছু। স্টপার অ্যাড করলাম, এটা একেবারে ফটোশপ ইলাস্ট্রেটরের সেম যা যা করে আসছেন ওইটার মতোই, নতুন কিছু না। এখন আমি এখানে কালারটা অ্যাড করে দিলাম। এইভাবে যদি আমি আরও নিতে চাই, জাস্ট একটা ক্লিক করে স্টপার অ্যাড করে কালার অ্যাড করে দিব। এখন ধরেন আমার এই হোয়াইটটা অতিরিক্ত একটা স্টপার চলে আসে, আমি এটাকে রাখতে চাই না, ডিলিট করব। সিলেক্ট করে এখানে ডিলিট করেন অথবা নিচের দিকে ড্র্যাগ করেন, তাহলে ওটা চলে যাবে। এগুলোকে একটু মুভ করে ব্যালেন্স করতে পারেন কালারটা, ঠিক আছে? প্রত্যেকটা স্টপার মুভ করা যায়। আচ্ছা, এখানে এটা চলে গেছে, আমি এটা আবার নিয়ে আসলাম, ওকে করে দিলাম। এখন কেউ একজন আমাকে বলবেন এই কালারটাকে ব্লেন্ড করব কিভাবে? কালার ওভারলেতে যেভাবে করা হয়েছে এখানেও একদম সেম। সো মাইক্রোফোন অন করে দিচ্ছি, একজন একটু অ্যান্সার করেন, কিভাবে ব্লেন্ড করব এটা? আমি চাই শ্যাডো সহ এখানে চলে আসবে কালার। ব্লেন্ডিং মোডে ব্লেন্ডিং গেলে কিভাবে হবে একটু বলেন। নরমাল অপশনটাকে কালার সিলেক্ট করতে হবে। ব্লেন্ডিং মোডে গেলেই তো করা যাবে। ব্লেন্ডিং মোড, রাইট। ব্লেন্ডিং মোড থেকে কোন অপশনটা? কালার। কালার, রাইট। এই তো, ভেরি গুড, এই তো বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ। এবার দেখেন, একটু আগে একটা কালার দেওয়া ছিল, এখন কিন্তু মাল্টি কালার হয়ে গেছে। তাহলে এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আগের থেকে। এখন আপনি চাইলে আবার কালার চেঞ্জ করতে পারেন, আপনার যেই কালার ভালো লাগে। এখানে রিয়েল টাইম প্রিভিউ করতে পারছেন, এটা একটা মজার জিনিস। কালার চেঞ্জ করলে প্রিভিউ কেমন দেখাচ্ছে সেটা কিন্তু আপনি রিয়েল টাইম প্রিভিউ করতে পারতেছেন। সো এটা খুব ভালো একটা জিনিস। তো এই ছিল মোটামুটি আপনাদের লেয়ার স্টাইল। আর একটা অপশন বাকি আছে, যেটা হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোকটাও রাস্টার কোনো এলিমেন্টসের জন্য। আমরা এইখান থেকে আফটার ইফেক্ট থেকে কোনো শেপ জেনারেট করলে সেখানে অলরেডি স্ট্রোক পেয়ে যাই, ওইখানে আলাদা করে স্ট্রোক নিতে হয় না, কোনো অপশন ইউজ করতে হয় না, বাই ডিফল্ট এটার সাথে স্ট্রোক থাকে। কিন্তু এই ফাইলটার মধ্যে মানে এই অবজেক্টের মধ্যে যদি আমি স্ট্রোক অ্যাড করতে চাই, দেখেন তো কীভাবে অ্যাড করবো, কোথাও কি আছে স্ট্রোক? নাই। হ্যাঁ, ইফেক্টের মধ্যে স্ট্রোক আছে, ওটা বাদ দেন। লেয়ার স্টাইলের মধ্যেও আরেকটা স্ট্রোক আছে, সেটা এখান থেকে অন করে দেন, এই যে দেখেন স্ট্রোক চলে আসছে। এইটার কন্ট্রোলিংটা টোটালি এখানে, এই প্যারামিটার অন করেন। এবার সাইজ, কালার, অপাসিটি সব কিছু দেওয়া আছে। সাইজটা একটু বড় করে দিলাম। পজিশন আউটসাইড, 3টা সাইড আছে এখানে। পজিশন আউটসাইড বলতে আপনার কন্টেন্টের বাইরে একদম অ্যাপ্লাই হবে। যদি ইনসাইড করে দেন
তাহলে এটা একটু ভিতরের দিকে যাবে, অর্থাৎ এরিয়ার বাইরে থেকে, এজের বাইরে থেকে অ্যাপ্লাই হয়েছে, এখন এজের ভিতরে ঢুকে যাবে, ইনসাইড। ঠিক আছে, এটা হচ্ছে ইনসাইড। সেন্টার করলে কি হবে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে থাকবে। তো স্ট্রোকের পজিশনটা যদি আউটসাইড থাকে তাহলে বেটার রেজাল্ট পাওয়া যায় অলওয়েজ, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে কালার, স্ট্রোকের কালার। আপনি চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। ওকে, সো লেয়ার স্টাইল খতম। এবার শেপ লেয়ার, পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট, সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার। ওকে, আজকে কিন্তু আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব, কেমন? আচ্ছা, তো তার আগে শেপ লেয়ারটা একটু দেখে আসি। এই শেপগুলো তো আমরা অলরেডি দেখছি। আরেকবার দেখেন, এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। আমি জাস্ট সবগুলো শেপ সম্পর্কে একটু আইডিয়া দেবো আর কি। এটার মধ্যে 4টা কর্নার থাকবে। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটা আমরা অলরেডি জানি কিভাবে সরাইতে হয়, অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি। আচ্ছা, রেক্টেঙ্গেল গেল। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এইটা হচ্ছে আমার এই চারপাশে রাউন্ড করা একটা রেক্টেঙ্গেল দিবে, অর্থাৎ কর্নার 4টাই থাকবে কিন্তু রাউন্ডেড থাকবে। এই রাউন্ডের পরিমাণটা বাড়ানো যায়, কমানো যায়। আপনারা ইলাস্ট্রেটরে যেভাবে করছেন না, এই মাউসটা ধরে রাখা অবস্থায় যদি কিবোর্ড থেকে উপরের অ্যারো, 4টা অ্যারোর মধ্যে একদম উপরে যেটা আছে আপ অ্যারো, এটা ধরে রাখেন, তাহলে রাউন্ডের পরিমাণটা বাড়তে থাকবে। দেখেন রাউন্ড হচ্ছে। যদি মাউস ধরে রাখা অবস্থায় নিচের অ্যারো প্রেস করেন, ডাউন অ্যারো, তাহলে কমতে থাকবে রাউন্ডের পরিমাণ। ঠিক আছে, এটাকে ভিতর থেকেও করা যায়, ওইটা আবার আলাদা ক্লাস আছে, ওইটা দেখাবো। তাহলে রাউন্ড করাটা পারবেন। ইলিশ টুল তো অলরেডি জানেন, এটা হচ্ছে একেবারে রাউন্ড একটা টুল, পলিগন। ঠিক আছে, এই পলিগন টুলের কর্নারগুলো বাড়ানো যায়, কমানো যায়। মাউস ধরে রাখা অবস্থায় যদি কিবোর্ডের আপ অ্যারো প্রেস করেন তাহলে কর্নার বাড়বে, ডাউন অ্যারো প্রেস করলে কর্নার কমবে। ওকে, তো যাই হোক, আরও একটা টুল আমরা দেখতে পাই, স্টার টুল। এটার সাথে কর্নার আছে, আমি মনে হয় দেখাইছিলাম এটা, এই কর্নারগুলো কীভাবে বাড়ায় কমে, ডাউন অ্যারো আপ অ্যারো, আর কিছু না। ঠিক আছে, এখন এই শেপের উপর আপনাদের একটা বিস্তারিত ক্লাস আছে, একটু অ্যাডভান্স। সেই ক্লাসটা হচ্ছে 5, ক্লাস নাম্বার 5। এখানে যখন আসবেন, ও সরি, ক্লাস 6 অ্যাডভান্স শেপ। এই শেপ নিয়ে একেবারে খুঁটিনাটি যা আছে সব কিছু দেখানো হবে। আচ্ছা, টেক্সট নিয়েও একটা অ্যাডভান্স ক্লাস আছে। তো যাই হোক, এইটা তো আমরা জেনে গেলাম কি কি শেপ আছে। এখন যদি এমন হয় যে আমার যে শেপগুলো আছে এর বাইরে আমাকে একটা কাস্টম শেপ জেনারেট করতে হবে। এখন এই শেপের বাইরে আমি শেপ নিব কিভাবে? টুল দিয়ে তো কোনোভাবে সম্ভব না, কারণ শেপ টুল বলতে এগুলোই আছে, এর বাইরে আর কোনো টুল নাই। কাস্টম শেপ জেনারেট করতে হলে অবশ্যই পেন টুল ইউজ করতে হবে। ডিজাইনাররা আওয়াজ তুলবেন, হ্যাঁ, মাইক্রোফোন অফ করা আছে, লাভ নেই। এখন দেখেন, একটু বড় করলাম আর কি। এই পেন টুলটা এমন একটা টুল, এটা একটা মাস্টার টুল। আপনি যেই ডিপার্টমেন্টেই কাজ করেন না কেন, যদি সেটা ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট হয়, ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট বলতে কী কী আছে বলেন তো? মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, তারপর গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, এগুলোই মূলত ক্রিয়েটিভ স্কিল। এর বাইরে যা আছে এগুলো ক্রিয়েটিভ না। ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপরে হচ্ছে মানে বাকি যা যা আছে এগুলোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। ঠিক আছে, জাস্ট আপনি কিছু জিনিস শিখবেন, ওগুলোকে বারবার ইউজ করবেন আর কি, একটু রিসার্চ করবেন। ওখানে রিসার্চের বিষয় আছে ঠিক আছে, বাট ক্রিয়েটিভ কোনো কিছু নাই ওইগুলোতে। তো যাই হোক, এই যে ক্রিয়েটিভ আউটপুট দেওয়ার জন্য আপনার যে থিঙ্কিং পাওয়ারটা আছে, এই থিঙ্কিং পাওয়ার বা থিঙ্কিং করার পর যে আপনার আইডিয়েশনটা জেনারেট হলো, সেইটাকে ভিজুয়ালাইজ করার জন্য পেন টুলের বিকল্প কিছু নাই। সো পেন টুলটা বুঝতেই পারতেছেন যে কতটা ইম্পর্টেন্ট এটা শেখা।
তো এই জন্য আমি প্রথম ক্লাসে বলছিলাম যে ডিজাইনার আছেন কারা, তাদের জন্য অনেকটা উপকার হবে, অনেকটা আগায় থাকবেন। তারা কিন্তু পেইন্ট টুলের ইউজটা খুব ভালো করে জানে, কারণ ফটোশপ, ইলাস্ট্রেটর তারা যখন শেষ করছে তখন এটা অনেকবার তাদেরকে প্র্যাকটিস করতে হয়েছে পেইন্ট টুল। তো পেইন্ট টুলের কন্ট্রোলটা নিয়ে আসাটা একটু টাফ, আপনি 2 দিন ব্যবহার করেই পারবেন না। তো যাই হোক, এই পেইন্ট টুলের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের কাস্টম ডিজাইন, কাস্টম এলিমেন্টস ড্র করতে পারি। দেখেন এই শেপটা আপনি কোথাও পাবেন, এখানে আছে কোথাও, যদিও এটা অনেক সুন্দর একটা শেপ হয়েছে, বিষয়টা এমন না। যেটাই হোক, এটা টোটালি কাস্টম একটা শেপ। এইভাবে করে আপনি নিজের আইডিয়াটাকে এখানে ভিজুয়ালাইজ করতে পারছেন, যেটা পেইন্ট টুল আপনাকে করে দিচ্ছে। যেভাবে ড্র করবেন, একদম ফ্রি হ্যান্ড ড্রয়িং, ঠিক আছে, যেভাবে ড্র করবেন ওইভাবেই আপনাকে শেপটা মেক করে দেবে। এটাই মূলত পেইন্ট টুলের বৈশিষ্ট্য আর কি। তো ক্লাস 6 যে ক্লাসটা আর কি, ক্লাস নাম্বার 6, ওই ক্লাসে কিন্তু পেইন্ট টুলেরও ব্যাপার থাকবে, পেইন্ট টুলের বিস্তারিত থাকবে এখানে। ওকে, পেইন্ট টুলের ভিতর আরও অনেকগুলো টুল আছে, এগুলো আমরা ওইখানে দেখাবো। আচ্ছা, আমি একটু দেখাই দিই, তারপরে ক্লাসটা শুরু করি, তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে প্র্যাকটিস করাটা। ধরেন পেন টুল দিয়ে আমি একটু কার্ভ করব, যদি ডিরেক্টলি এভাবে ক্লিক করে যান তাহলে কি হবে, একদম স্ট্রেট কিছু পাথ জেনারেট হবে এবং কোনো ধরনের কোনো কার্ভনেস থাকবে না, কোনো বাঁকা বা কোনো রাউন্ডনেস এখানে থাকবে না। রাউন্ড করতে হলে অবশ্যই আপনাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে মাউসটা, তাহলে রাউন্ড হবে। এই যে যেখানে ড্র্যাগ করবেন ওইখানে রাউন্ড পাবেন। এটা হচ্ছে বেসিক। এখন এই পেন টুলের মধ্যে আরও কিছু টুল আছে, যেমন অ্যাড ভার্টেক্স টুল। ভার্টেক্স বলতে যেটা বোঝায়, ডিজাইনাররা যারা আপনারা পাথের মধ্যে যেই ফোটা ফোটা থাকে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাঙ্কর পয়েন্ট নামে যারা এটাকে চিনেন এতদিন, ওই সেম জিনিসটা এখানে ভার্টেক্স হয়ে গেছে। অর্থাৎ স্ট্যাটিক ডিজাইনের মধ্যে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, ডাইনামিক ডিজাইনের মধ্যে এটাকে বলা হয় ভার্টেক্স। কাজ, তারপরে এটার চেহারা দেখতে সব কিছু একই রকম, একই জিনিস, শুধুমাত্র নামটা আলাদা। তাহলে ভার্টেক্স বলতে কী বোঝায়, অ্যাঙ্কর পয়েন্ট, তাই না? ওকে, অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, পাথটাকে এডিট করা, রিশেপ করা। একটা শেপকে রিশেপ করার জন্য এই অ্যাঙ্কর পয়েন্ট দরকার। আপনি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ওই জায়গাটাকে রিএডিট করতে পারবেন, রিশেপ করে ফেলতে পারবেন। হ্যাঁ, দেখেন শেপটা একটু আগে কীরকম ছিল, এখন কীরকম হয়ে গেছে। ওকে, এখন যেখানে অ্যাঙ্কর পয়েন্ট ভার্টেক্স নাই, ওইখানে অ্যাড করবেন কীভাবে, এই যে অ্যাড ভার্টেক্স টুল। আমি এখানে এডিট করতে চাই, তাহলে প্রথমে ভার্টেক্স অ্যাড করব, তারপরে পেন টুলে গিয়ে আমি এটাকে ধরে, দেখেন এখন এই জায়গাটাও এডিট হবে। ঠিক আছে, আমি এইভাবে একটু এডিট করে দিলাম। একইভাবে যদি আমি কোনো ভার্টেক্স ডিলিট করতে চাই, সেক্ষেত্রে ডিলিট ভার্টেক্স টুল, এই যে ডিলিট করে দিলাম, ওইটা আবার চলে গেল। ঠিক আছে, এরপর আরেকটা টুল আছে কনভার্ট ভার্টেক্স টুল। আচ্ছা, তো এই কনভার্ট ভার্টেক্স টুলের কাজ কি, কোনো কার্ভ যদি থাকে, কার্ভটাকে সে কর্নার করে দেবে। দেখেন এই কর্নার হয়ে যাচ্ছে কার্ভগুলো, তাহলে কনভার্ট করে দিল। কিসে কনভার্ট করলো, কার্ভ থেকে কর্নারে। আবার কর্নারটাকেও কার্ভ করতে পারবে সে। তাহলে কিভাবে, ভালো করে খেয়াল করেন, আমরা কার্ভ থেকে কর্নারে ব্যাক করলাম কিভাবে, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক এই ভার্টেক্সের উপরে। এখন যদি আবার কর্নার থেকে কার্ভে যেতে চাই, তাহলে ক্লিক করে ড্র্যাগ করতে হবে, এবার সিঙ্গেল ক্লিকে কাজ হবে না। তাহলে এখানে আপনারা দুইটা জিনিস শিখলেন, এই কনভার্ট ভার্টেক্স টুলের মাধ্যমে আমরা কার্ভ থেকে কনভার্ট করে কর্নার করে ফেলতে পারি, আবার কর্নার থেকে কার্ভ। ওকে, এরপর আরেকটা টুল আছে মাস্ক ফেদার টুল। এটা এখানে কাজ করবে না, কারণ এখানে মাস্ক নাই। আমি একটু মাস্কিং করে দিই, এই লেয়ারটাকে ধরে ধরেন আমি কি করব, এটার মধ্যে একটা মাস্ক অ্যাড করলাম। এই মাস্কিংটা কি বুঝতে পারতেছেন? মাস্কিং ক্লাস তো হয় না মনে হয়।
মাস্কিং কি জিনিস না বোঝারই কথা, সমস্যা নেই। মাস্কিং ফিগার কি জিনিস সেটা আমি পরে বোঝাবো না। আচ্ছা তাহলে এটা স্কিপ করলাম, ওই টুলটা আমরা ক্লাস নাম্বার 6-এ বোঝাবো, কারণ আপনাকে আগে মাস্কিং বোঝাইতে হবে, তারপরে ওই জায়গায় যেতে হবে। তো যাই হোক, এখন আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব। হ্যাঁ, কি প্রজেক্ট? এই যে স্ট্যাটিস্টিক্স, একটা চার্টের মতো আর কি। ওকে, আচ্ছা একটা পার্ট বাকি আছে, সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার। দেখেন, সলিড কালার বলতে একটা কালারকে বোঝায়। আমরা এখন সলিড কালারে আসি শেপের মধ্যে। এই যে এটা হচ্ছে সলিড কালার, যে কোনো একটা কালার ইউজ হবে। যদি এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে চাই শেপের মধ্যে, একটু আগে আমরা দেখছিলাম মাল্টি কালার কীভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে শেপের মধ্যে না, সেটা কিসের মধ্যে দেখলাম? রাস্টার ফাইলের মধ্যে, জেপিজি বা পিএনজির মধ্যে লেয়ার স্টাইল ব্যবহার করে। এই শেপের মধ্যে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব? এখানে ক্লিক করলে হবে না, ফিল লেখা যে কালার ইয়াটা আছে, সেকশনটা আছে, এখানে ক্লিক করবেন। দেন গত ক্লাসে আমরা শিখছিলাম যে কালারটা কীভাবে নান করা যায়। এখানে ক্লিক করলে ফিল কালারটা নান হয়ে যাবে, এখানে ক্লিক করলে সলিড আসবে, এইখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট আসবে। দুইটা আছে, একটা হচ্ছে লিনিয়ার এরকম লাইন আকারে, আর একটা হচ্ছে রেডিয়াল এরকম গ্লোব আকারে হবে, দুইটাই গ্রেডিয়েন্ট। তো আমরা একটা নিলাম, ওকে করে দিলাম। এখন আমি কালার চেঞ্জ করতে চাই, এই কালারটা আমি রাখবো না। এখানে একটা ব্লেন্ডার আছে, এই লাইনটাকে যদি এইভাবে করেন তাহলে ওই কালারটাই ব্লেন্ড হবে। আপনি চাইলে অ্যাঙ্গেলও এইভাবে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হলো সবই ঠিক আছে, বাট আমি কালার রাখবো না এটা। তাহলে ফিল কালার থেকে এটা অন করার পর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলেই আপনি এই যে গ্রেডিয়েন্ট এডিটর এই প্যালেটটা পাবেন। এখন বাকি কাজ আগের মতো, এটা নিয়ে নতুন কিছু বললাম না, ঠিক আছে? আপনি কালার অ্যাড করেন, যে কালার দরকার সেই কালার নিয়ে যতগুলো কালার নেবেন আপনি অ্যাড করে দেন, ঠিক আছে? হয়ে গেল। আমি চাই এটা লাইন আকারে আছে, কিন্তু এটা এরকম হোক, গ্লোব আকারে হয়ে যাক, ঠিক আছে? তাহলে এরকম গ্লোব আকারে করে দিলাম, এই যে হয়ে গেল গ্রেডিয়েন্টস। ওকে ফাইন, এবার আমরা প্রজেক্টে যাই। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, একটা ভিডিও চলুক ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এটা থাকতে পারে, অসুবিধা নেই। আপনি যে কোনো ভিডিও নিতে পারেন। এই ধরনের স্টক ফুটেজগুলো আপনাদের অনেক সময় লাগতে পারে। কোথায় পাবেন সেই সোর্সটা একটু দেখাই দিচ্ছি। যে কোনো ডেমো ভিডিওতে এই স্টক ফুটেজগুলো ব্যবহার করতে পারবেন। ইভেন আপনি কোনো কমার্শিয়াল ভিডিওতে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এগুলো রয়্যালিটি ফ্রি কমার্শিয়াল ইউজ করার জন্য। যেমন পিক্সাবে একটা সাইট আছে, এরকম অনেক সাইট আছে, তার মধ্যে এটা বেটার একটা সলিউশন। এখানে অনেক কিছু পাবেন, মিউজিক, সাউন্ড ইফেক্ট, ভিডিওস, ভেক্টরস, ইলাস্ট্রেশন, ফটো, হাবি যাবে অনেক কিছু আছে। জাস্ট এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন। এখন আপনি সার্চ করেন আপনার কী ধরনের ভিডিও দরকার। এই দেখেন, এগুলো হচ্ছে ছোটো ছোটো ফুটেজ এবং হাই কোয়ালিটির ফুটেজ, এগুলো সব হচ্ছে হাই রেজুলেশন, এবং এটা আপনি কমার্শিয়ালি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওর মধ্যে। বিরল হিসেবে ইউজ করা যায়। সাইটের অবস্থা খারাপ, শুনতে পাচ্ছেন? না, রিসোর্স না, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। ওকে, এখান থেকে আপনারা নেবেন। ক্লিক করার পরে এখানে কি হবে, ক্লিক করলে এটা একটু বড় করে ওপেন হয়, ডাউনলোড বাটন চলে আসবে। এ দেখেন ঘুরতেছে, তো ঘুরতেই আছে, ঘুরতে থাকুক, আমরা ক্লাস করি। ওকে, এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে নিছি। আমি এটার উপর একটা ওভারলে দিব আর কি। তো ওভারলে দেওয়ার জন্য আপনারা একটা শেপ নিতে পারেন, এখানে সলিড নেওয়া যায়। তো সলিডটাই হচ্ছে বেটার সলিউশন, যেহেতু সলিড নিয়ে আমি এখনও কথা বলি নাই, শেপটা আপনারা জানেন। তো আপনারা কী করবেন, একটা শেপ নেবেন, এখানে পুরোটা জুড়ে এভাবে একটা শেপ ড্র করেন। অবশ্যই এখানে আপনার সলিড কালার থাকবে, এখান থেকে জাস্ট সলিডটা সিলেক্ট করে দেন, কালারটা ব্ল্যাক, এবং অপাসিটি চেঞ্জ হবে, এই শেপের অপাসিটি কমায় দেন, হালকা দেখা যাবে এরকম একটা অপাসিটি রাখবেন, ঠিক আছে? চাইলে আরও অপাসিটি কমায় দিতে পারেন, মানে বাড়ায় দিতে পারেন আর কি।
জাস্ট হালকা করে দেখা যাবে। ফাইন। এবার এই দুইটা লেয়ার কি লক করে রাখি, কারণ এই দুইটা লেয়ার কি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ হচ্ছে, তাই না? লক না করলে বারবার ক্লিক করে সরে যাবে। ওকে, সো এবার হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স এইরকম একটা লেখা লিখব। এই যে কপি করলাম এটাকে, ক্যারেক্টার প্যালেটে যেতে হবে, কালার চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। আর হচ্ছে এইটার ফন্ট চেঞ্জ করবো, আপনার পছন্দের ফন্ট ব্যবহার করেন, অসুবিধা নেই। ক্যাপিটাল করে দিলাম। ওকে ফাইন। আমি একটা ডেমো দেখাচ্ছি, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে এর থেকে বেটার করার চেষ্টা করবেন। যেহেতু ক্লাসে সময় কম থাকে, আমি জাস্ট আপনাদেরকে প্রজেক্টটা জাস্ট শুরু করবেন কীভাবে, শেষ করবেন কীভাবে, একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাজ হবে এটা নিয়ে একটু ব্রেনস্টর্ম করে আরও বেটার একটা আউটপুট দেওয়ার চেষ্টা করা। হুবহু এটাকে করেন, সমস্যা নেই, প্রথমবার তো করতেই হবে। প্রথমবার এইটাকে কপি করেন, সেকেন্ড টাইম এটাকে কপি না করে নিজের মতো করে করার ট্রাই করেন। আমি একটা পলিগন নিব এখন। আচ্ছা, পলিগন নিলাম না, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম। এইটাকে একটা কালার দিয়ে রাখলাম। সরি, এটাকে রোটেট করব। হ্যাঁ, এভাবে শিফট ধরে ঘুরে দেবেন, তাহলে এক্স্যাক্ট -90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে। আপনি এই শেপের জায়গায় ক্রিয়েটিভ কোনো শেপ নিতে পারেন পেন টুল ব্যবহার করে। এখন আমরা আচ্ছা লেখাটা একটু অফ রাখি, এই আইটা বন্ধ করে দিলাম, এটা পরে অন করব। তো কি করব এখন, এইটাকে অ্যানিমেট করতে হবে। এই শেপের দুইটা কপি নিব। তো যে কোনো লেয়ারকে কপি করার জন্য কি করতে হয়, এটা অনেকে জানেন না, আমি দেখাইনি মনে হয়। যদি সেম লেয়ারটাকে যদি কপি করতে চাই, তাহলে এইটাকে সিলেক্ট করে, লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, ডুপ্লিকেট। তাহলে দেখেন এই যে ডুপ্লিকেট হয়ে গেছে লেয়ারটা। এখন আমি সরালে দেখবেন এটা ডুপ্লিকেট আছে। তাহলে এটাকে একটু ছোটো করি, কালারটা একটু লাইট বা ডিপ করে দিই, ব্যাস। এটা নিচে থাকবে, এই শেপের নিচে থাকবে। তাহলে কি করব, এখান থেকে শেপটাকে নিচে নামাই দেব, শেষ, নিচে চলে গেছে। এটাকে আরেকটা কপি নিব, কন্ট্রোল প্লাস ডি, লেয়ার সিলেক্টেড আছে, কপি হয়ে গেল। এবার এটাকে সরাই এখানে বসায় দিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করেন, এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন দেবো। প্রথমে বড় শেপটার মধ্যে কি দিব, রোটেশন। তাহলে এটাকে ধরে যদি আর চাপি, কিবোর্ড থেকে আর প্রেস করি, তাহলে রোটেশন চলে আসবে। অ্যানিমেশন দিব, যেহেতু এটা অন করে দিলাম। এই যে দেখো, আমার কম্পোজিশন এত ছোট কেন? আচ্ছা,
রোটেশন দিয়ে দিলাম। এখন একটু সামনে গিয়ে ধরেন 3 সেকেন্ড বা 4 সেকেন্ড ধরে সে ঘুরবে। সরি, এটা বেশি হয়ে গেছে, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড হলেই হয়, খুব দ্রুত হবে এটা। এটা হচ্ছে 360 একবার ঘুরবে, 2 সেকেন্ড বেশি স্লো হয়ে যায়। ওকে, এখন এখানে আমরা কি করব, স্কেল দিব। তাহলে প্রথমে থাকবে 0, প্রথম স্কেল এখানে 0 করে দিই, তাহলে কী হবে, ছোটো থেকে ঘুরতে ঘুরতে বড় হয়ে যাবে, ব্যাস। কিন্তু আর একটু সময় কম নিক। ওকে, বড় হয়ে গেল। তাহলে একটা রোটেশন, একটা স্কেল, দুইটা একসাথে দেওয়ার ফলে কি হলো, ঘুরতে ঘুরতে আস্তে আস্তে বড় হলো। এখন যখন সে বড় হবে, এই যে অ্যানিমেশনটা এখানে যখন শেষ হবে, তখন এই দুইটা শেপ দুই পাশ থেকে বের হবে সুন্দর করে। এবার এই শেপের কাজ শেষ, এখন এই দুইটা শেপকে পজিশন করব জাস্ট। খেয়াল করবেন, যাদের বুঝতে প্রবলেম হচ্ছে, একেবারে বিগিনার, তারা ক্লাসে এসে ভিডিওটা বারবার দেখবেন। এবার আমি এখানে পজিশন করব, এই যে ট্রান্সফর্ম থেকে পজিশন, এগুলো শর্টকাট হচ্ছে। পজিশনের শর্টকাট কি, পি। তাহলে শেপটাকে ধরে যদি পি চাপি, তাহলে পজিশন চলে আসবে। তাহলে আপনাকে ওই ভিতরে ঢুকে ট্রান্সফর্ম ব্যবহার করতে হবে না। এটা হচ্ছে লাস্ট পজিশন, এটাকে সরাই দেন। প্রথম পজিশনটা ভিতরে, শিফট ধরবেন অবশ্যই, নাহলে এরকম আঁকা বাঁকা হয়ে যাবে। শিফট ধরলে একেবারে সোজা যাবে, ঠিক আছে। এখানে দিলাম, এই শেপটাকেও সেম করে দিই। হ্যাঁ, একই সাথে আমরা পজিশন প্রেস করলাম, অ্যানিমেশন দিলাম, এটা হচ্ছে লাস্ট পজিশন থাকবে। ফার্স্ট পজিশন কোথায়, ভিতরে। এবার প্লে করলে দেখবেন দুইটা শেপ একসাথে বেরোচ্ছে, ঠিক আছে। এবং এই দুইটার কি ফ্রেম সেম করে দেন, সেম জায়গায়, এই যে। ওকে, ফাইন। ওকে, এখন এখানে একটা বিষয় আছে, এই শেপ দুইটা এখান থেকে শুরু হবে, তাহলে আগে যে অংশগুলো আছে এগুলো কেটে দিতে হবে। কিভাবে কাটবেন, এই যে ড্র্যাগ করে আমি অংশগুলো ছোট করে দিলাম, অর্থাৎ এভাবে বাড়ানো ছিল, তাই না। যেখান থেকে আমার কি ফ্রেম শুরু, ওইখান থেকে আমার শেপ শুরু হবে, তাহলে এভাবে ছোট করে দিলাম আর কি। হ্যাঁ, ব্যাস, সলিউশন হয়ে গেল। আমি চাইলে এই শেপের মধ্যে একটু স্ট্রোক দিতে পারি। হ্যাঁ, স্ট্রোকের কালারটা হোয়াইট থাক, এগুলোতেও স্ট্রোক দেওয়া যায়, হোয়াইট কালারের স্ট্রোক। আচ্ছা, তাহলে এইগুলো অন হওয়ার পরে হচ্ছে আমার লেখাটা চলে আসবে, এটা সবার উপরে থাকবে লেয়ারটা। এই লেখাটার মধ্যে একটা স্ট্রোক না, ড্রপ শ্যাডো দিই। যেহেতু আপনারা ড্রপ শ্যাডো শিখে গেছেন, এটা ইউজ করতে পারবেন আজকে। হালকা স্ট্রোকও দেওয়া যায়, স্ট্রোকের কালারটা ওকে। এখন টেক্সটের মধ্যে অ্যানিমেশনটা দিতে হবে, এবং টেক্সটটা শুরু হবে কোথা থেকে ভালো করে বুঝে নেন। যখন আমার এই শেপটা, ইয়েলো শেপটা যখন অ্যানিমেট হয়ে এভাবে আসবে, তখন হচ্ছে টেক্সট আসবে। তাহলে আপনি এটাকে ধরে পিছনে পাঠিয়ে দেন, এখান থেকে আসবে। যদি শুরুতেই রাখেন তাহলে টেক্সট আগে এসে বসে আসে, দেখেন ওই যে। এই জন্য এই টেক্সটের লেয়ারটাকে পিছনে পাঠান। অ্যানিমেশন শেষ, এই যে এখানে শেষ হলো, তারপর এটা শুরু হবে। এখন এটা অ্যানিমেশন এখানে শেষ হয়েছে বুঝবো কীভাবে পারফেক্টলি,
আপনাকে কি ফ্রেম দেখতে হবে। তাহলে এই শেপের কি ফ্রেম কীভাবে দেখব, শেপের লেয়ারটাকে ধরে ইউ প্রেস করেন, কিবোর্ড থেকে ইউ চাপেন, এই দেখেন কি ফ্রেম এখানে শেষ। তাহলে আমরা ধরলাম এই লেখাটা হচ্ছে অপাসিটি হয়ে আসবে, অর্থাৎ অপাসিটি 0 থেকে 100 হবে। তাহলে অপাসিটি প্রথমে থাকবে 0, তারপরে 100, ব্যাস, পারফেক্ট। ওকে, এইটুকুর কাজ শেষ। এখন এখানে একটা স্ট্যাটিস্টিক্স বার তৈরি হবে, বার অর্থাৎ লম্বা লম্বা 3-4টা লাইন থাকবে যেগুলোতে আমাদের কিছু ভ্যালু এখানে শো করবে। হ্যাঁ, অর্থাৎ আপনারা যে চার্টগুলো ইউজ করছেন না এক্সেলে, ওই রকম একটা চার্টের মতো হবে। এটা জাস্ট একটা মানে এক্সাম্পল, আর কিছু না। এটা ওই রকম কিছু না যে অনেক বড় কিছু একটা প্রজেক্ট যেটা দিয়ে আপনি মার্কেট প্লেসে যেতে পারবেন, এরকম কিছু না। জাস্ট আমার অ্যানিমেশনগুলো শেখানোর জন্য এরকম একটা প্রজেক্ট করতেছি। হ্যাঁ, মার্কেট প্লেসে এরকম প্রজেক্ট অবশ্যই থাকতে পারে, ক্লায়েন্টের চাহিদা থাকতেই পারে, তাই না? এবার আমরা আসি রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে একটা চার্ট বানাবো। সেক্ষেত্রে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি ওইটার জন্য। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার স্ট্যাটিস্টিক চার্টটা হবে, রাউন্ডেডটা নেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এর কালারটা টোটালি হোয়াইট রাখি, স্ট্রোক বন্ধ, অপাসিটি কম হবে, একেবারে কম, হালকা করে হবে শেপটা। ওকে, এটার মধ্যে একটা অ্যানিমেশন দিতে হবে। হ্যাঁ, আমার এই টেক্সটের অ্যানিমেশন সময় সব শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথে এটা চলে আসবে, এখান থেকে হবে। দেখেন আমরা কিন্তু সিকোয়েন্স মেনটেন করতেছি, কোনটার পরে কে আসবে এবং তার লেয়ারটা ওইভাবে সাজাইতে হবে। এটা যদি না করেন দেখবে সব অ্যানিমেশন একসাথে হয়ে যাচ্ছে, তো এটা করা যাবে না। এটা হচ্ছে ছোট থেকে বড় হবে। তাহলে কি করব, স্কেল এস চাপলাম কিবোর্ড থেকে, তাহলে প্রথমে থাকবে 0, তারপরে বড় হবে, ব্যাস। এইটার পরে হচ্ছে আমার অন্য কিছু আসবে, তাহলে এটাকে লক করে দিই। হ্যাঁ, নাহলে এটার উপরে যেহেতু কাজ করব ঝামেলা হবে। এই যে লক, এখন আর সিলেক্ট হবে না, এইটা আবার লক ছুটে গেছে পিছনের ব্যাকগ্রাউন্ড। এই দেখেন এখন আর প্রবলেম হবে না, ব্যাস। তাহলে এটার অ্যানিমেশন শেষ হচ্ছে কোথায়, আমি একটু সিলেক্ট করে ইউ প্রেস করব, লক আছে, সমস্যা নেই, এটা ইউ প্রেস করলে কাজ করবে না, লক করা, এখানে শেষ। এবার আমি এখানে এই রকম করে লম্বা করে কিছু চার্ট নিব, অর্থাৎ এরকম কিছু শেপ লাগবে আমার। এটা আপনি ডিফারেন্ট টাইপের কালার দিতে পারেন, গ্রিন হতে পারে, রেড হতে পারে। হ্যাঁ, এটা শুরু হবে এখান থেকে। লেয়ারটা সামনে আগাইবেন, অবশ্যই সামনে আগাই দিতে হবে এখান থেকে। এখন এটা কিন্তু অ্যানিমেট হয়ে নিচের থেকে উপর থেকে বড় হবে। অ্যানিমেট কীভাবে হবে, এটা স্কেল দিতে হবে, স্কেল ভালো করে একটু বোঝে নেন। আমরা স্কেলে যাব, কিবোর্ড থেকে এস চাপলাম, অথবা এখান থেকে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে স্কেল। এখন স্কেলের মধ্যে দুইটা ভ্যালু, একটা হচ্ছে কি উইথ আর একটা হাইট, এখানে লিঙ্ক করা আছে। যদি আমরা এভাবে বড় ছোট করি প্রবলেম হবে, চারপাশ থেকে বড় ছোট হবে, উইথ হাইট সব কিছু সহ। আমার দরকার কি লম্বাটাকে বড় ছোট করা, হাইট উইথ কিন্তু না, পাশে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না, শুধুমাত্র হাইটটা বড় হবে। তাহলে এই লিঙ্কটাকে ব্রেক করতে হবে, প্রথমে ক্লিক করলাম, লিঙ্ক ব্রেক হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করতে পারবেন, দুইটা না, তাহলে আমাদের একটাই লাগবে। এইটা হচ্ছে হাইট, এইটা উইথ। এখন এখানে আমি অ্যানিমেশন দিলাম, এটা হচ্ছে লাস্ট, প্রথমে কত থাকবে, হাইটটা প্রথমে 0 থাকবে। এবার প্লে করি, ব্যাস আমাদের এক্সপেকটেশন অনুযায়ী এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানে কারেকশন আছে। এটা লম্বা হচ্ছে মানে বড় হচ্ছে ঠিকই, মাঝখান থেকে হচ্ছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স বার অনুযায়ী এটা কি হবে, চার্ট অনুযায়ী নিচের থেকে উপরে উঠবে। কিন্তু এটা হয় কি দেখেন,
তাই না? প্রবলেম আছে এটা। খুবই সহজ একটা সলিউশন। এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে ধরে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে নিচে নামাই দেব। অ্যানিমেশন যা আছে ওটাই দিবেন, শুধু নিচে নামাই দিলেও সলিউশন শেষ। এবার দেখেন, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এখানে আবার কাউন্টার অ্যাড করা যায়। এখান থেকে কাউন্টিং হবে, উপরে উঠতে উঠতে একটা পার্সেন্টেজ দেখা যাবে। 0 থেকে হয়তো 90%, 0 থেকে হয়তো বা 80%, ওইটার ক্লাস আছে আলাদা। যখন আমরা এক্সপ্রেশন শিখব তখন কাউন্টার কীভাবে তৈরি করে সেটা দেখাবো আর কি। তো আজকে শুধু এতটুকুই শিখবেন। এইটাকে আমরা এখন কপি করি, কন্ট্রোল ডি, ব্যাস পাশে সরাই দিচ্ছি। এইটা হচ্ছে, এইটার অ্যানিমেশন শেষ হবে তারপরে আসবে। তাহলে কোথায় শেষ হলো? আমি একটু ইউ প্রেস করে দেখি, এখানে শেষ হচ্ছে। এইটার পরে হচ্ছে এটা আসবে। এইটাকে আবার কন্ট্রোল ডি, এখান থেকে আসবে। এইটা এখানে বসাই দিলাম। তো এরকম 3টা রাখলাম, বা 4টাও রাখতে পারেন। 3টাই রাখি, অসুবিধা নেই। ওকে, ফাইন। এখন 3টাই কিন্তু সমান, অর্থাৎ এটা কিন্তু 3টা সমান হবে না, একটা একটু বড় হবে, তারপরে আরেকটা ছোট হতে পারে। ঠিক আছে, এইটা একটু ছোট হবে, এইটা ধরেন আর একটু ছোট, এরকম। তাহলে এবার আমরা ওইটা নিয়ে কাজ করব। ধরেন এই শেপটা এত বড় হবে না, কতটুকু হবে? এইটুকু। এটা ধরেন একটু রেড করে দিলাম, এইটুকু হবে। তাহলে স্কেলে আসতে হবে। এই যে স্কেলের এখানে একটা কি ফ্রেম নেন, এখানে ক্লিক করলে কি ফ্রেম অ্যাড হবে। প্রথম ক্লাসে হয়তো বা দেখছিলেন, এই যে এখানে কি ফ্রেম অলরেডি আছে। তো এই পর্যন্ত আমরা যাব না, এখানে একটা কি ফ্রেম নিয়ে এই কি ফ্রেমটাকে ডিলিট করে দিব। ও আচ্ছা, তাহলে এখানে কি ফ্রেম নিল, এইটাকে ডিলিট করে দিলাম, শেষ। এখন কিন্তু এই শেপটা এরপরে আর উঠবে না, এ পর্যন্তই। ব্যাস, এইভাবে করে আমরা এটাকে সলিউশন করে ফেলবো। ইউ প্রেস করলাম, আমার কি ফ্রেম দেখতে পাচ্ছি। এখন এটাকে এ পর্যন্ত রাখতে চাই, র্যান্ডমলি আমরা এ পর্যন্ত রাখলাম। এটার থেকে যেহেতু এটার গ্রোথটা একটু বেশি, আমরা এটার কালারটা একটু পজিটিভ করে দিই এটার থেকে। ব্যাস, এখন এইখানে একটা কি ফ্রেম নিব, এখানে ক্লিক, কোথায় ক্লিক করতেছে দেখেন ভালো করে, এখানে। দেন পরের কি ফ্রেমটা ডিলিট, শেষ। তাহলে এখানে একটু গ্যাপ আছে না, দেখেন অ্যানিমেশনটা হওয়ার পর একটু সময় নিচ্ছে কিন্তু, কারণ এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা হওয়ার কারণ হচ্ছে এখানে কি ফ্রেম ডিলিট করা হয়েছে। এই জায়গাটা টেনে ফিল আপ করে দেন। এটা আপনারা বুঝতে পারবেন আসলে। ব্যাস, একটু গ্যাপ দিতে পারেন সময় নেওয়ার জন্য। ব্যাস, আর কিছু না দিলেও হবে, অসুবিধা নাই। তাহলে দেখেন লেয়ারগুলো কীরকম দেখা যাচ্ছে, তাই না? এরকমই। শুরু থেকে একটু দেখি। সরি, এবার আমি এখানে একটা স্ট্রোক দিয়ে দিই উপরের দিকে। এটা শেপ দিয়ে করতেছি, ফিল কালার অফ করে স্ট্রোকটা অন করে দিলাম। এটা ম্যান্ডেটরি না, এটা না দিলে হয়, এটা জাস্ট সৌন্দর্যের জন্য। তো এগুলো একটু ভিতরের দিকে আগায় দিতে হবে, কারণ এখানে লেগে আছে একেবারে, এই জায়গাটা কম, অ্যালাইনমেন্ট দেখতে খারাপ লাগতেছে। অথবা
করে দেওয়া যায়। এই যে অ্যালাইন, একটু দেখি কি অবস্থা। এখন দেখেন আমি এখানে এটাকে আউটপুট দিব, তাহলে এটার অ্যানিমেশন শেষ কোথায়? এই যে এখানে। আমি এটাকে 10 সেকেন্ড আউটপুট দিয়ে দিচ্ছি। আমার ধরেন 5 সেকেন্ড আগেই শেষ, বা যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে আপনি এটা 10 সেকেন্ড রাখতে পারেন, অসুবিধা নেই, বা 10 সেকেন্ডের কম 8 সেকেন্ড অথবা 7 সেকেন্ড দেওয়া যায়, 7 সেকেন্ড রাখলাম। এখন এটাকে গত ক্লাসে শিখেছিলাম যে বড় টাইমলাইন থেকে নির্দিষ্ট কোনো একটা এরিয়াকে কীভাবে আউটপুট দেওয়া যায়, সেটা হচ্ছে টাইম রুলারটাকে ছোট করে এরপর আউটপুট দেবেন। আমি মিডি এনকোডারে যাচ্ছি আউটপুট দেওয়ার জন্য। তাহলে এরকম একটা অ্যাসাইনমেন্ট সবার জন্যই থাকবে, সবাই এটা করে সাবমিট করবেন। আগামী ক্লাসে যাতে এমন না হয় যে ক্লাসে জয়েন করছেন 100-র উপরে, অ্যাসাইনমেন্ট দিয়েছেন 10 জন, এরকম যাতে না হয়, যে এখন 100 আছে। আচ্ছা, রেন্ডার দিলাম, রেন্ডার হচ্ছে এখন। ওকে, এবার প্লে করবেন কিভাবে? আচ্ছা, রেন্ডার শেষ হোক, তারপর প্লে করা দেখাচ্ছি। প্লে কি এখানে যে স্পেস বার ধরলে, স্পেস বার চাপলে প্লে হবে, অথবা এই যে প্রিভিউ আছে এখানে প্লে বাটন আছে। আর রেন্ডার হয়ে গেলে তখন তো ক্লিক করে প্লে করতে হবে। রেন্ডার হয়ে গেছে, হ্যাঁ, একটু খুঁজে দেখি কোথায় গেল। এই হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স অ্যানিমেশন। আপনি এখানে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন, সাউন্ড তো দেখাইনি, অসুবিধা নেই। যারা পারেন তারা ইউজ করেন, যারা না পারেন তাদেরকে দেখাইতে বলেন। তো আশা করছি সবাই পারবেন, এটা সহজ জিনিস। যাদের প্রবলেম হবে অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন। যে শর্টকাট গুলো বললাম, যে লেয়ার গুলোকে ছোট বড় করার, এগুলো তো আমরা আসলে নতুন, আমি একদম ফ্রেশার, তো একটু স্লোলি বললে তাহলে আমি ক্যাচ করতে পারতাম। এখন একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে গেছে, যে মানে আপনি যে লেয়ার গুলোকে টেনে ইয়া করতেছেন, এবং শর্টকাট গুলো কি, এই কি গুলা কিংবা শর্টকাটে আপনি যে লেয়ার গুলাকে টেনে নিয়ে যাচ্ছেন, আপনার ভাগ গুলা কিভাবে, এগুলা শিফট ছাপে মাউস দিয়ে টানতে হচ্ছে, কিন্তু এই টাইপের শর্টকাট গুলো এটা একটু হচ্ছে স্যার। একেবারে প্রথম ক্লাসেই আমি বলে দিছি, এই যে এখানের কি বলে টাইমলাইনটাকে কিভাবে প্যান করতে হয়। জি জি ওইটা হচ্ছে স্পেস বার ধরে মাউস ক্লিক করে তারপরে ড্র্যাগ করলে প্যানিং হয়। এটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাসের যখন আমরা শুরু করি ইন্টারফেস পরিচিতি, তখনই কিন্তু এটা বলে দেওয়া হয়েছে, এবং ওই কাজটাই আমি বারবার করছি আর কি। এই জন্য একই জিনিস তো বারবার রিপিট করা যায় না, এই জন্য ওইটা বলি নাই আর কি। তো যারা ওই ক্লাসটা মিস করছেন তারা ভিডিওটা ভালো করে দেখবেন, হয়ে যাবে। আর যে শর্টকাটটা আমি ইউজ করি ওটা কিন্তু আপনাদেরকে না বলে ইউজ করি না, একটা প্রশ্ন ছিল। সাথে সাথে বলেছি স্যার এখানে এই শর্টকাট। স্যার আমার গত ক্লাসের রিপিট একটা কোশ্চেন ছিল, সেটা হলো রোটেট নিয়ে। আমরা সাধারণত রোটেট করলে তো সবগুলো সব রাউন্ড হচ্ছে, কিন্তু যখন কোনো ওই কার গাড়ির হুইলটারে ঘুরাইতে যায় তো পুরো কার গাড়িটারে ঘুরে যায়। তো সেক্ষেত্রে কি ওটা কি আলাদা করে কি চাকাটাকে ঘোরানোর কোনো রোটেট করার কোনো সিস্টেম আছে নাকি? যদি এটা ফিক্সড গাড়ির গাড়ির সাথে সঙ্গে যে জয়েন চাকাটা। করা থাকে চাকা, তাহলে তো গাড়ি সহই ঘুরবে। হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা হ্যাঁ। আলাদা করে ঘোরাতে পারবেন, হচ্ছে জয়েন গ্রাফিক, জয়েন ফটোগ্রাফিক, ওইটা হচ্ছে জেপিজি ফাইল, ওখানে আপনার আলাদা করে কিছু করার নেই। যদি এমন হয় যে আপনার প্রজেক্ট ফাইলটার মধ্যে কারের বডিটা আলাদা আছে, আলাদা লেয়ার করা, এবং হুইলটা আলাদা লেয়ার করা, তখন আপনি হুইলটাকে আলাদা করে ঘোরাতে পারবেন। আর যদি সেটা না থাকে ও আচ্ছা, তখন হবে কি, ওই হুইলের উপরে পুরা জেপিজি ফাইলের হুইলের উপরে হ্যাঁ, আরেকটা হুইল এনে বসায় ওইটা ঘুরাই দেবেন, তখন মনে হবে যে চাকা ঘুরতেছে। বুঝছি এইভাবে বুঝছি। একটু ওকে, থ্যাংক ইউ স্যার। ম্যানিপুলেট করতে স্যার, হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের যে 3টা সফটওয়্যার দিয়েছেন,
ওই 3টা সফটওয়্যার কি আমাদের ইনস্টল করতে হবে? তিনটা না, Adobe এখানে একটা এক্সট্রা সফটওয়্যার দেওয়া আছে মেবি, the copy of প্রিমিয়ার প্রো মনে হয় দেওয়া আছে, তাই না? হ্যাঁ, ওইটা এটা স্কিপ এটা করেন, এটা না। ওইটা লাগবে না। আপনাদের দুইটা আচ্ছা, লাগবে, আফটার ইফেক্টস, মিডিয়া এনকোডার, আচ্ছা এই দুটো করব, এই এই দুটো, দুটো হ্যাঁ, করলেই এই হবে। দুটো, হ্যাঁ। আর আমরা কি কোনো সাপোর্ট ক্লাস পাবো, না শুধু এই ক্লাসগুলোই চলে যাবে? আমাদের যদি মধ্যে কোনো কাজে প্রবলেম হয়, আহ, সপ্তাহে একটা সাপোর্ট ক্লাস যদি রাখা যায়, আমরা মনে হয় সাপোর্ট ওই ক্লাস, আমরা যে ক্লাসগুলো করতেছি লাইভ ক্লাসের সাথে আবার সাপোর্ট ক্লাস তো দরকার হয় না। সাপোর্ট ক্লাস তখনই লাগে যখন আপনার বেস শেষ হয়ে যায়, আপনি আচ্ছা 2-3 মাস ধরে কাজ করতেছেন, ক্লাসের মধ্যে কোশ্চেন করার বা সলিউশন নেওয়ার কোনো সুযোগ নাই, তখন সাপোর্ট ক্লাস লাগে। ওই সাপোর্টটা তো আচ্ছা অবশ্যই পাবেন। এই মুহূর্তে আপনাদের সাপোর্ট ক্লাসে তো কোশ্চেন আসতেছে না, আপনার এখন প্রবলেমে আমরা পড়তেছেন, যারা পরবর্তী ক্লাসে আপনি সলিউশন নিয়ে নিচ্ছেন, এটাই তো। আচ্ছা, তা আমরা যারা একেবারেই বিগিনার হ্যাঁ, এই ট্র্যাকে, আমরা কাজ করতে গিয়ে যখন বিভিন্ন রকম প্রবলেম সেটার ফেস জন্য করব, ভিডিও তখন রিসোর্স থেকে দেওয়া সবটা হচ্ছে। কিভাবে ওই পাবো? ভিডিও রিসোর্সটা হচ্ছে আপনার ব্যাকআপ, আপনার সাপোর্ট, সব কিছু। ওইটা আচ্ছা দেখেও যদি না বুঝেন, তখন কি করবেন, আপনি খাতায় লিখে রাখবেন যে কোন জায়গাটা বুঝেন নাই। পরবর্তী ক্লাসে আচ্ছা আপনি অবশ্যই ওই লেখা দেখে একেবারে টু দ্য পয়েন্টে সলিউশন নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আমি কি একটা কোশ্চেন করতে পারি এখন? জি বলেন প্লিজ। সেটা হচ্ছে আমাকে মানে আমাদেরকে যে আরেকটা বিষয় হচ্ছে স্যার, এটার সাথে যখন আমি প্রেজেন্টেশনটা করতে যাই তখন মানে প্লেটা হচ্ছে না, আমি মানে এবং প্লে হচ্ছে খুব স্লোলি এটা প্লে পিসির হচ্ছে, কারণে, মানে আমি এটা আমার প্লে কিছু করার নেই, এটা বুঝতে পিসির কনফিগারের কারণে এরকম হয়। দেখেন, আমি যদি খুব বেশি জুম করে ফেলি, এখন এস আছে না, এস একটু পরে এফ হয়ে যাবে, এফ। এটা খুব বেশি জুম করে যখন আপনি টাইমলাইনটাকে প্রিভিউ করবেন, তখন এটা ফ্রেম বাই ফ্রেম দেখাবে, 10 ফ্রেম, 20 ফ্রেম। স্ক্রিন শেয়ার নাই স্যার, স্ক্রিন শেয়ার দেখা তো যাচ্ছে না। করে দিলাম, স্ক্রিন শেয়ার আছে স্যার, স্ক্রিন শেয়ার তো করা আছে। আমি আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে তো। আমরা তো দেখতে পাচ্ছি, আপনার মনে হয় কোনো সবাই তো সমস্যা দেখতে হচ্ছে। পাচ্ছে। যাই হোক, যদি এমন হয় যে আপনার শুধু এফ আছে, আপনি জুম আউট করেও এস দেখতে পাচ্ছেন না, তখন হচ্ছে বুঝে নেবেন যে আপনার টাইম লাইনটা ছোটো আছে, অনেক ছোট, 1 সেকেন্ডের ছোট আছে, সরি মানে 1 মিনিটের কম আছে আর কি। তখন আপনি কম্পোজিশন সেটিংসে গিয়ে এখান থেকে টাইম লাইনের ডিউরেশনটা বাড়ায় নেবেন, বুঝতে পারছেন? তখন হচ্ছে আপনার এটা দেখা যাবে। স্যার, ওই যে প্রজেক্টের নিচের সেকশনটার নাম কি? এটা না, তার উপরেরটা যে ছোট, জি জি এটা এটাই তো প্রজেক্ট প্যানেল, এই পুরোটাই প্রজেক্ট প্যানেল। এটা আমার আসছে না কেন? এই যে মাঝখানের এটা, কোনটা আসে না? এই যেখানে কার্সারটা আছে, জি এটা এই আসে না? সেকশনটা আছে, জি তাহলে আসছে না। প্রজেক্ট অফ করা আছে মনে হয়। আপনি উইন্ডো থেকে জি একটু নিচে যাবেন, এই হচ্ছে এটা অন করে নেবেন। হ্যাঁ, উইন্ডোতে থেকে অন করে নেবেন, তো কন্ট্রোল 0 দিলে হয়, বা আপনি এখান থেকে অন করে নিতে পারেন। এটা অফ করা আছে হয়তো বা। জি স্যার, আসছে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমি তাহলে আজকে শেষ করে দিচ্ছি, আগামী ক্লাসে দেখা হবে।